হ্যালো এভরিওয়ান, হোপফুলি ইউ আর ওয়েল। তো তোমাদের পরীক্ষা 28 তারিখ সকাল 11টা থেকে 12:30, 1.5 ঘন্টা। তোমাদের আমার এই চ্যানেলে বা এই পেজে অলরেডি ফিজিক্স ম্যারাথন ক্লাস বা ফিজিক্স সাজেশন যাই বলো না কেন দেয়া শেষ। আমরা সবাই বলছি যে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে ভার্সিটি কো স্ট্যান্ডার্ড হয় এবং ভার্সিটি কোটা মোর দেন এনাফ। তো তুমি ভার্সিটি কো একবার দুইবার তিনবার যদি রিভাইজ দিয়ে থাকো, এখন এই ছোট্ট সময়ে অর্থাৎ এই 2 দিন এবং 3 দিনে ভার্সিটি কোয়ের শুধু এই পার্টটুকু দেখে গেলেই হোপফুলি তোমার সেকে তুমি কমন পাইতে পারো। তো আজকের ক্লাসের টপিকস হইল ভার্সিটি কোয়ের ম্যাথমেটিক্স পার্টের কি কি জিনিস আসতে পারে এবং কোন কোন প্রশ্ন আমরা দেখে যাব এই শেষ মুহূর্তে। অলরেডি আমার চ্যানেলে ফিজিক্স ক্লাসটা আপলোড দেওয়া হয়ে গেছে, ম্যারাথন ক্লাস। এখন আমরা ম্যাথ ক্লাসটা দেব। তো ফিজিক্স ক্লাসও আমি বলছিলাম তোমাদের কিছু কমন মিস্টেক যেগুলো করো সেগুলো নিয়েও আলোচনা করছিলাম। আশা করি ম্যাথ ক্লাসও আমরা সেই রকম মিস্টেকগুলো নিয়েও আলোচনা করবা, প্লাস দাগিয়ে দিব কোন কোন ম্যাথগুলো তোমরা পড়বা। এবং আমরা তোমার এই ক্লাসের যে পিডিএফটা, এই পিডিএফটা আমি ফার্স্ট কমেন্টেই দিয়ে দিব, সো তোমরা ডাউনলোড করতে পারবা। কিন্তু দুঃখজনক হইলেও সত্য, পিডিএফটা দাগানো থাকবে না। তোমরা সম্পূর্ণ ক্লাসটা দেখে পিডিএফটা একটু মিলিয়ে নিও। আর যাদের কাছে পিডিএফ অলরেডি হার্ড কপি আছে, সফট কপি নাই, তাদের ক্ষেত্রে আমাদের কি বইটা নিয়েই তোমরা ক্লাসটা দেখতে বসো। ক্লাস দেখবা, বইতে দেখাবা, এইগুলো পড়লেই এনাফ। ঠিক আছে? এখন তোমার যদি প্রিভিয়াস পড়া না থাকে, তখন যদি বলো যে এইগুলো পড়লে এনাফ, তার দায়ভার কিন্তু আমার নাই। আমি ধরে নিছি তোমাদের একবার দুইবার করে ভার্সিটি ক পড়া আছে বা অন্যান্য যে ভার্সিটি স্ট্যান্ডার্ড যে প্রশ্ন ব্যাংক আছে এগুলো তোমাদের পড়া আছে। দ্যাটস ওয়াই আমার এই সাজেশন তোমাদের জন্য দেয়া। তো চলুন আমরা শুরু করি যে আমাদের সেকে আসতে পারে ম্যাথ ম্যারাথন ক্লাসটা। এই হইলো আমাদের এটা উদ্ভাসের, কিন্তু এটার সব ক্যারিট উদ্ভাস ক আর কি উদ্ভাসের। তো আর তো জানোই। তো যাই হোক, তো আমরা ফার্স্ট অফ অল ম্যাট্রিক্স নির্ণায়ক এইটা দেখো। এখানে যদি দেখি, দেখো তারা কোন কোন জিনিসের উপর উদ্ভাসে কোন কোন জিনিসকে 3 স্টার দিছে। আমরা যদি একটু অ্যানালাইসিস করি, সেটাকে দেখা যাচ্ছে ম্যাট্রিক্সের যোগ বিয়োগ গুণ সংক্রান্ত, তারপরে ব্যতিক্রমী অব্যতিক্রমী সংক্রান্ত এইগুলাতে দিচ্ছে। তো আমি বলি সেকের ক্ষেত্রে কোন কোন জিনিসগুলা তোমাদের জন্য ইম্পর্টেন্ট হইতে পারে, সেটা হইল ম্যাট্রিক্সের ট্রেস। এইটা আমার কাছে মনে হচ্ছে যে সেকের জন্য ইম্পর্টেন্ট হতে পারে। দেন হইলো ম্যাট্রিক্সের যোগ বিয়োগ থেকেও বেশি ইম্পর্টেন্ট ম্যাট্রিক্সের গুণ। ম্যাট্রিক্সের গুণটা সেকের জন্য ইফেক্টিভ হইতে পারে। তারপরে হইলো ম্যাট্রিক্সের ভুক্তি সংক্রান্ত, এই জিনিসটা ইম্পর্টেন্ট। তারপরে হইলো আমাদের অনুরাশি, এইটা ইম্পর্টেন্ট। তারপরে হইলো ব্যতিক্রমী ও অব্যতিক্রমী, এই টপিক্সটা ইম্পর্টেন্ট। তারপরে এইখানে আর তেমন ইম্পর্টেন্ট নাই। তাহলে এই যে আমি দাগিয়ে দিলাম তোমার ম্যাট্রিক্সের ট্রেস, তারপরে ম্যাট্রিক্সের গুণ টপিক্সটা, তারপরে ভুক্তি সংক্রান্ত টপিক্সটা, ভুক্তির মধ্যে দ্যাটস মিন মাত্রাটা এইগুলা, তারপরে অনুরাশি সহগুণকের সমস্যা, দেন হইলো ব্যতিক্রমী ও অব্যতিক্রমী ইনভার্স বা বিপরীত ম্যাট্রিক্স। সো এই হইলো আমরা টপিক্স অ্যানালাইসিস। এখন চলো এই টপিক্সের কোন কোন ম্যাথগুলো আমরা দেখবো আর কি। আমি স্পেসিফিক করে ম্যাথগুলোও দাগিয়ে দিব। তোমরা এই ম্যাথগুলো যদি প্র্যাকটিস করো তাইলে মোর দেন এনাফ। তাইলে আমরা যদি ফার্স্ট অফ অল আসি ম্যাট্রিক্সের প্রকারভেদের মধ্যে, এইখানের মধ্যে তেমন কোনো কিছুই লাগবে না কোন ধরনের ম্যাট্রিক্স। এটা প্রিভিয়াসে আসছিল, এইগুলা জাস্ট স্কিপ করে যাইতে পারো, থিওরিতে আর ফোকাস না দেয়। এখন আসো ম্যাট্রিক্সের ট্রেস। এখন দেখো ম্যাট্রিক্সের ট্রেস বলতে আমরা কি বুঝি। ম্যাট্রিক্সের ট্রেস বলতে বোঝায় যে কোনো একটা ম্যাট্রিক্স যদি থাকে তাহলে তার ট্রেস বলতে বোঝায় মুখ্য কর্ণ। এই যে আড়াআড়ি যে কর্ণটা আমি যে রেড কালার করছি, এটাকে বলা হয় মুখ্য কর্ণ। মুখ্য কর্ণে যে বুক্তিগুলো আছে এগুলোর যোগফল। তাহলে এইখানে বুক্তি কি আছে, এ আছে, তারপর ই আছে, দেন হইলো আই আছে। তাহলে এই ম্যাট্রিক্সের ট্রেস হবে এ প্লাস ই প্লাস আই। এইটা হলো ম্যাট্রিক্সের ট্রেসের কনসেপ্ট। তো দেখি আমরা, বলছে কি ম্যাট্রিক্সটির বিপরীত ম্যাট্রিক্সের ট্রেস কত, এই ম্যাট্রিক্সটার বিপরীত ম্যাট্রিক্সের ট্রেস কত। তার মানে তোমাকে কিন্তু এই ম্যাট্রিক্সের ট্রেসের কথা বলে নাই, তার বিপরীত ম্যাট্রিক্সটা তোমাকে ফাইন্ড আউট করতে হবে, দেন তার ট্রেস বের করতে হবে। তাইলে এই হইলো আর কি মানে ব্যাপার, এই ম্যাথটা দেখতে পারো। এবং আমাদের এই 2 নং ম্যাথটা হইলো ইম্পর্টেন্ট, সব থেকে বেশি ইম্পর্টেন্ট। সেটা কি বলছে, যে ম্যাট্রিক্সের ট্রেসের মান 8 হলে এ এর মান কত। তাহলে ট্রেস বলতে আমরা কি জানি, মুখ্য কর্ণের যে যুক্তিগুলো আছে এইগুলোর যোগফল। তাইলে এখানে ট্রেসের মান কত, 1 + 4 + এ সমান, এই যে ট্রেসের মানই তো বলে দিচ্ছে 8। 8,
তাহলে এর মান কত হবে? এর মান হবে আমাদের 3। তাইলে হোপফুলি আমরা এটা বুঝতে পারছি এবং এই ম্যাথটা ইম্পর্টেন্ট। আচ্ছা, তারপরে আমরা যদি আসি তাহলে ম্যাট্রিক্সের ট্রেসের কাহিনী গেল। তারপরে আসো ম্যাট্রিক্সের সমতা, সমতার টপিক্সের মধ্যে এই ম্যাথটা তোমরা দেখতে পারো, এই ম্যাথটা ইম্পর্টেন্ট। ম্যাট্রিক্সের সমতা কি বলছে দেখো, ম্যাট্রিক্সের বলছে দুইটা ম্যাট্রিক্স যদি সমান হয়, অর্থাৎ তুমি যদি এই একটা ম্যাট্রিক্স এবং এই আরেকটা ম্যাট্রিক্স, দুইটা ম্যাট্রিক্সকে তুমি যদি ইকুয়াল লেখো, তাহলে হুবহু ভুক্তিগুলো সেম হবে। তাইলে এখানে প্রথম সারি প্রথম কলামের ভুক্তি 8, এখানে প্রথম সারি প্রথম কলামের ভুক্তি 8, তারপরে এখানে প্রথম সারি দ্বিতীয় কলামের ভুক্তি এক্স, এখানে প্রথম সারি দ্বিতীয় কলামের ভুক্তি 2 + x। তাই ম্যাট্রিক্সের সমতা আমাকে বলে এক্স সমান আমরা লিখতে পারবো 2 + y। তাহলে এটাকে তুমি সমীকরণ 1 ধরে নাও। এবং সিমিলার কেস আমরা লিখতে পারবো, বা সিমিলার রিজনে y - 2 = 4। তার মানে এখান থেকে আমাদের y এর মান কত আসবে? 6 আসবে। তাহলে y এর মান 6 বসে তো, তাইলে x এর মান কত আসবে? x এর মান 8 আসবে। তাহলে এখানে x এবং y হইল 8 এবং 6। ঠিক আছে? তো এই ম্যাথটা তোমরা দেখতে পারো, সেটা ইম্পর্টেন্ট একটা ম্যাথ। দেন আমরা যদি আসি ম্যাট্রিক্সের যোগ বিয়োগ। আচ্ছা, তো ম্যাট্রিক্সের যোগ বিয়োগের ক্ষেত্রে আগে আমরা দেখতে হবে ম্যাট্রিক্সের অর্ডার বা ক্রম বা মাত্রা, এইটা দেখতে হবে আর কি। তাইলে মাত্রা সংক্রান্ত কিন্তু একটা ম্যাথ আসতে পারে সেকে। তোমরা যারা আমার পেইড কোর্সে ছিলা বা যারা ফ্রি একটা মডেল টেস্ট দিছো, তোমরা দেখছো যে আমি কিন্তু ম্যাথে একটা মাত্রা রাখতাম। তো মাত্রা সংক্রান্ত জিনিসটা খুব বেশি ইম্পর্টেন্ট। সো আমরা একটু মাত্রাটা দেখি। কোনো একটা ম্যাট্রিক্সকে, কোনো একটা ম্যাট্রিক্সকে ধরো a × n, এখানে বলতে এম বলতে কি বোঝায়? আমাদের সারি। এম বলতে বোঝায় সারি সংখ্যা, আর এন বলতে বোঝায় আমাদের কলাম সংখ্যা। এটা হলো একটা ম্যাট্রিক্সের মাত্রা বা ভুক্তি বা অর্ডার প্রকাশের নিয়ম, আমরা সবাই সেটা জানি। এখন দেখো যোগ বা বিয়োগের ক্ষেত্রে, যোগ বা বিয়োগের ক্ষেত্রে অর্থাৎ a+b বা a - b, এই দুইটা রিজনের ক্ষেত্রে আমাদের কি করতে হবে? দুইটা ম্যাট্রিক্সের অর্ডার সেম হতে হবে। অর্থাৎ এর যদি অর্ডার হয় 2 + 2/3, তাহলে আমাদের বিরও অর্ডার হতে হবে 2/3। বির অর্ডার যদি 3/2 হয়, তাহলে কিন্তু a+b বা a - b পাওয়া পসিবল না। বুঝাইতে পারছি? এখন আসো গুণের ক্ষেত্রে, গুণের ক্ষেত্রে আমরা কি করতে পারি? গুণ, গুণের ক্ষেত্রে হইল, গুণ ধরো এ এবং ভি, এই দুটো তুমি গুণ করবা। এই গুণের ক্ষেত্রে যে জিনিসটা হয়, প্রথমটার কলাম, প্রথম ইয়ের কলাম এবং দ্বিতীয় ইয়ের সারি সমান হতে হবে। সারির যে ভ্যালুটা এটা সমান হতে হবে। জিনিসটা হইলো ধরো এ হইলো 2/3, তাইলে বি হতে হবে 3/something, 3/something। অর্থাৎ এই দুইটা জিনিস আমাদের কি হইতে হইব? সেম হইতে হবে। এখন তাইলে এই যে গুণফলের ফলে যে আমরা এবি ম্যাট্রিক্সটা পাইছি, এই এবি ম্যাট্রিক্সের ভ্যালুটা কি হবে? এই এবি ম্যাট্রিক্সের ভ্যালুটা হবে প্রথমটার সারি, অর্থাৎ এবি ম্যাট্রিক্সটার ভ্যালু হবে এ এর সারি বাই হইল বি এর কলাম, বি এর কলাম। তাহলে এবি ম্যাট্রিক্স, নিউ যে ম্যাট্রিক্সটা আসলো গুণফল ম্যাট্রিক্স, তার ক্রম হবে এ এর সারি বাই হইল বি এর কলাম। এখন তোমাকে এইখানে একটা কেস দিতে পারে, তোমাকে কি করতে পারে? ধরো এ ম্যাট্রিক্স বলে দিল এর অর্ডার হইল 2/3, এবং এ বি এর অর্ডার একটা কোনো কিছু বলে দিল, লাইক দ্যাট এ বি এর অর্ডার বলে দিল তোমার ধরো 4/5, এ বি এর অর্ডার বলে দিল 4/5। এখন তাইলে আমাকে বলো বি এর অর্ডার কত হবে? এ বি এর অর্ডার যদি 4/5 বলে দেয়, তাহলে বি এর অর্ডার কত হবে? তাইলে আমরা এখন আসি, এই যে না, এখানে আমি যে এ বিটা লিখছি, এ বিতে কি লিখছি? এ এর সারি বি এর কলাম, এ এর সারি বি এর কলাম। তাইলে এ বির মধ্যে আছে কি? এ এর সারি আছে এবং বি এর কলাম আছে। ঠিক আছে? তাহলে এখানে মিস্টেক করছি আমি, এখানে 2/3 হবে না, এটাকে লিখতে লিখতে পারি আমরা যে 4/3, 4/3। তাইলে এই যে এবির মধ্যে আছে এ এর সারি এবং বি এর কলাম, তাইলে এ এর সারি আছে এবং বি এর কলাম আছে। ওকে ফাইন। তাইলে আমার তো দরকার বি, বি ম্যাট্রিক্সটা দরকার না, বি ম্যাট্রিক্সের ক্রম দরকার। তাইলে এই যে 5টা, এটা কি? বি এর কি আমাদের কলাম না? তাইলে বি ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা যদি সাজাই, তাহলে কলামটা আমরা পেয়ে গেলাম, কলাম সংখ্যা। এখন এইখানে কি দিতে হবে? সারি সংখ্যা। এই সারিটা কি হবে? দেখো আমাদের গুণফলের ক্ষেত্রে যে জিনিসটা কমন থাকে, আমি যদি এইখানে ইয়েলো কালার দেই, যে জিনিসটা কমন থাকে সেই জিনিসটা কিন্তু আমাদের বাদ চলে যায় যে গুণফলের মধ্যে। যেমন এইটার ক্ষেত্রে তুমি যদি দেখো, বাদ চলে যাবে, ঠিক আছে না? বাদ চলে যায়। তাহলে এই কমন জিনিসটা আমরা কোথায় পাবো? কমন জিনিসটা পাবো এর কলামটা, এর কলামটা। তাইলে এই যে এই ভ্যালুটা এখানে বসিয়ে দাও, তাইলে হইলো 3।
তার মানে বি ম্যাট্রিক্সের ক্রম হবে 3/5। বুঝাইতে পারছি এতটুকু? তাহলে এখন তুমি দেখো তো, 3/5 করে দেখো, তাহলে কমন টপিক্সটা বাদ, তার মানে আনসারটা আসে 4/5, যেটা হলো আমাদের এবি ম্যাট্রিক্সের ক্রম দেয়াই ছিল। বুঝতে পারছি? 4/5। তো এই টাইপের ম্যাথগুলো আসতে পারে। তো ক্রমের যে গুণফল সংক্রান্ত যে জিনিসটা হোপফুলি আমরা বুঝতে পারছি, আশা করি কারো আর এখন সমস্যা হবে না। যারা আমার পেইডে পরীক্ষা দিছো, এই ক্রম নিয়ে অনেক ভেজালে ছিল, তাদের এই ভেজালটার অবসান ঘটছে আশা করি। তো দেখি আমরা এখান থেকে কি পড়তে পারি। এখান থেকে যে ম্যাথটা করতে পারি বোঝাও তো যাচ্ছে না, আচ্ছা যাই হোক, বলে ধেই। যাদের সফট কপি আসছে তাদের তো ভালো। এই যে 5 নং ম্যাথটা, ক্রমের ম্যাথটা একটু আগে আমি দেখিয়ে দিছি, ক্রমের ম্যাথ 5। দেন আমরা দেখতে পারি এই ম্যাথটা জিএসটি তে যেটা আসছে সেটা খুব বেশি ইম্পর্টেন্ট, খুব 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 বেশি ইম্পর্টেন্ট। দেখো এইখানে এ এবং এ প্রাইম এইগুলা দেয়া আছে, তোমাকে বলছে সি এর ক্রম কত। এই একটু আগে আমি কিন্তু গুণফলটা বলে দিছি। তাইলে দেখো এইখানে এই যে এ ট্রান্সপোজ প্লাস বি, এইটার তুমি এইটাকে তুমি কোনো কিছু ধরে নাও, ধরো এটাকে ডি ধরে নিছো, তাহলে ডিসি, ডিসির ক্রম কত দেওয়া আছে আমাদের? 5/2 দেওয়া আছে, 5/2 দেওয়া আছে। এবং তাইলে তোমাকে বলছো সি এর ক্রম কত, তাইলে তুমি আগে এইটার ক্রম বের করো। এই যে ডিটা ধরছো, ডি এর ক্রম কত হবে? ডি এর ক্রম হবে, আমার এ এর ক্রম দেওয়া আছে কত? এ এর ক্রম দেওয়া আছে আমাদের 4/5 দেওয়া আছে, তাহলে এটির ক্রম কত হবে? এটির ক্রম হবে 5/4। এবং এটির ক্রম যা হবে বির ক্রম সেম হবে, কারণ একটু আগে আমি বলছিলাম কিন্তু যোগফলের ক্ষেত্রে দুইটা ম্যাট্রিক্সের ক্রম সেম হতে হয়। তাইলে আমাদের এইখানে টোটাল যে ডিটাকে যাকে ধরছে তার ক্রম হবে আমাদের কত? তার ক্রম হবে 5/4। ওকে, তার ক্রম পাইছি। এখন তুমি দেখো ডিসির ক্রমটা তুমি পাইছো কত? 5/2। তাইলে এখন আমার কথা হইলো সি এর ক্রম কত? সি এর ক্রম কত? এটা আমরা ফাইন্ড আউট করব। তাহলে সি এর ক্রম আমরা কিভাবে ফাইন্ড আউট করতে পারি? একটু আগেই কিন্তু আমরা সেটা দেখে ফেলছি, একটু আগেই আমরা সেটা দেখে ফেলছি। তাহলে সি এর ক্রমটা হবে তোমার 4/2। কারণ সি এর ক্ষেত্রে এই যে পরের ভ্যালুটা, এখানে যদি আমি ইউরোটা কালার করি, এইটা কি নির্দেশ করে? এইটা, এটা কি নির্দেশ করে? তো দেখো এখানে ডিসি এর ক্রম কি দেওয়া আছে? ডিসি এর ক্রম দেওয়া আছে আমাদের 5/2। তাইলে এই যে এই টুটা কি নির্দেশ করে? এই টুটা নির্দেশ করে আমাদের সি এর কলাম, সি এর কলাম। একটু আগে আমরা কিন্তু দেখছিলাম এই টুটা নির্দেশ করে আমাদের সি এর কলাম। এখন বের করতে হবে সি এর সারি কত। তাহলে সি এর সারিটা হবে এই যে কমন যে জিনিসটা, অর্থাৎ এ, এই যে ডি যাকে ধরছো, ডি এর কলামটা হবে সি এর সারি, তাহলে 4/2। তাহলে আমাদের এই যে জিএসটি যেটা 22-23 আসছে সেটার আনসারটা হবে 4/2, সি এর জিনিস। তো এই 7 ম্যাথটা দেখবা। আচ্ছা, তারপরে আমরা যদি দেখি আমরা আর কি দেখতে পারি, আমরা এইটা দেখতে পারি 10। তারপরে হইলো 11, 11, 12, 11, 12। তারপরে হইলো 16, 16টা আমরা দেখতে পারি। তাহলে এই ছিল ম্যাট্রিক্সের ইয়ে সংক্রান্ত। এখন আসো ভুক্তি, ভুক্তি সংক্রান্ত তেমন লাগবে না। অনুরাশি এবং সহগুণক এইটাও কিন্তু ইম্পর্টেন্ট একটা পার্ট, অনুরাশি এবং সহগুণক। এই জিনিসটা একটু দেখি। দেখো, অনুরাশির ক্ষেত্রে আমাদের চিহ্ন ইউজ করতে হয় না, অনুরাশির ক্ষেত্রে ন চিহ্ন, ন সাইন। বাট সহগুণক যদি বলে, সহগুণক যদি আমাদের বলে, সহগুণক, সহগুণক বললে মাস্ট বি আমাদের সাইন ইউজ করতে হবে, মাস্ট বি আমাদের সাইন ইউজ করতে হবে। তাইলে আমাকে বলছে দেখো, এই ম্যাথটা দেখতে পারো জিএসটি 2022-23। এখানে বলছে আমাদের কি 2 1তম ভুক্তির সহগুণক, সহগুণক 9 হলে এক্স এর মান কত? ওকে, তাহলে 2 এবং 1 এই দুইটার যোগফল কত? 3। দেড়শো একটা বেজোড় সংখ্যা। তাহলে যদি দুইটা ভুক্তির যোগফল একটা বেজোড় সংখ্যা হয় তাহলে সহগুণকের সাইন হবে নেগেটিভ। ওকে, এখন দেখো 2 বলতে কি রিপ্রেজেন্ট করে? আমাদের সারিকে। আর 1 বলতে রিপ্রেজেন্ট করে আমাদের কলামকে। তাহলে এই ধরনের কেসে সহগুণক বা তোমার অনুরাশি এই ধরনের কেসের ক্ষেত্রে কি করতে হয়? যে সারি এবং কলাম রিপ্রেজেন্ট করবে ওই সারি এবং কলামকে বাদ দিয়ে দিতে হবে। তাহলে এইখানে হলো দ্বিতীয় সারি, তাহলে দ্বিতীয় সারিকে আমি বাদ দিয়ে দিব। এবং 1 দ্বারা বোঝাইছে আমাদের কি? কলাম বুঝাইছে, তাহলে এইটা হলো প্রথম কলাম, তাহলে প্রথম কলাম বাদ দিয়ে দিব। বাদ দিয়ে বাকি যেগুলো থাকবে এগুলো নিয়ে তুমি নির্ণায়ক গঠন করবা। ওকে, আমরা নির্ণায়ক গঠন করলাম। তাহলে 3x, দেন হলো 3, 1 - x।
ওকে, তাহলে এতটুকু রেজাল্ট যদি পাও তাহলে সেটা হবে তোমার অনুরাশি। এখন যেহেতু টু আর ওয়ান আছে, তার মানে তাদের সামেশন হলো থ্রি, দ্যাটস ওয়াই বিজোড়। তাইলে এর ক্ষেত্রে আমাদের জানি মাইনাস দিব। তাইলে মাইনাস দিলেই তুমি সহগুণকটা পেয়ে গেছো। এখন এই সহগুণকের মান কত বলছে? 9। তাহলে বলছে এক্স এর মান কত? তাহলে এখন তুমি বের করে ফেলো। তাহলে মাইনাস তো থাকবেই আমরা। তাহলে এটা করলে আসবে 3 - 3x, দেন হলো -3x ইজ ইকুয়াল 9। তাইলে এখন থেকে তুমি যে জিনিসটা লিখতে পারো, 6x - 3 ইজ ইকুয়াল 9, দ্যাটস ওয়াই 6x ইজ ইকুয়াল 12, দ্যাটস ওয়াই এক্স ইজ ইকুয়াল আমাদের 2। তাহলে আনসার হবে, এক্স এর মান কত হবে? আনসার হবে 2। তাহলে হোপফুলি এটা বুঝাইতে পারছি, বা এই টাইপের ম্যাথগুলা দেখবা আর কি। তারপরে এই ম্যাথটা মুখস্থ রাখতে পারো, 2 নং ম্যাথটা, এই ম্যাথটা মুখস্থ রাখতে পারো। A1 V2, এই ম্যাথটা মুখস্থ রাখতে পারো ভ্যালুটা। তারপরে বিপরীত এবং ব্যতিক্রমী এবং অব্যতিক্রমী ম্যাট্রিক্স, বা কোনো একটা ম্যাট্রিক্সের বিপরীতযোগ্য কিনা। দেখো, কোনো একটা ম্যাট্রিক্স যদি ব্যতিক্রমী হয় তাহলে তার নির্ণায়কের মান মাস্ট বি জিরো হতে হবে। কোনো একটা ম্যাট্রিক্স ব্যতিক্রমী, তার মানে তার নির্ণায়কের মান মাস্ট বি জিরো। তো এইটার তুমি নির্ণায়ক বের করবা, বের করে তুমি জিরো ধরে পি এর মানটা বের করে ফেলবা। তাহলে এই ম্যাথটা দেখলা। তারপরে এই যে বিপরীত ম্যাট্রিক্সটা, তো বিপরীত ম্যাট্রিক্সের ক্ষেত্রে যে জিনিসটা হয়, ফার্স্ট অফ অল তুমি তো তার নির্ণায়কের মান বের করতে হবে, বের করে চেক করতে হবে সেটা জিরো হয়েছে কিনা। যদি জিরো হয় তাহলে তার নির্ণায়ক পসিবল না। আর জিরো যদি না হয় তাহলে তো তার নির্ণায়ক পসিবল। ধরো এ যদি একটা ম্যাট্রিক্স দেয়া থাকে, এ যদি একটা ম্যাট্রিক্স হয়, তাহলে A−1 সমান আমরা সবাই জানি যে ডেট অফ এ, আর এইখানে হইলো আমাদের অ্যাডজয়েন্ট অফ এ। তো এই যে এরজয়েন্ট অফ এ, এটা 2/2 অর্ডারের যদি ম্যাট্রিক্স হয় তাইলে সেটা কিভাবে করব? সেটা খুব ইজিলি সেটা করা যায়। সেটার প্রসেসটা হইলো আমাদের, যে আমাদের প্রধান যে কর্ণকটা আছে, আমাদের যে মুখ্য কর্ণটা আছে, এই মুখ্য কর্ণের ভুক্তিগুলোর এক্সচেঞ্জ হয়। এই মুখ্য কর্ণের কি হয়? যে আমাদের ভুক্তিগুলোর এক্সচেঞ্জ হয়। আর গৌণকর্ণের কি হয়? গৌণকর্ণের আমাদের কি হয়? চিহ্নের এক্সচেঞ্জ হয়, গৌণকর্ণের সাইনের এক্সচেঞ্জ হয়। বুঝাইতে পারছি? এই যে এখানে একটা ফর্মুলা তারা দিয়ে দিছে। তাহলে মুখ্য কর্ণে আমাদের ভুক্তির এক্সচেঞ্জ হয় এবং গৌণ কর্ণে আমাদের সাইনের এক্সচেঞ্জ হয়। তো হোপফুলি আমরা এই ম্যাথটা দেখতে পারি। তারপরে বিদ্যমান না থাকে, এই যেমন ধরো 4 নং ম্যাথটা দেখতে পারি। আর তো দরকার নাই, আর সবটাই সেম আছে, তো এত বেশি দরকার নাই। তারপরে এই ম্যাথটা দেখতে পারো, যে কস টস এইগুলার আর কি, এই ম্যাথটা দেখতে পারো। তারপরে এই ম্যাথটা টাইপটা মুখস্থ রেখে দিবা। সেটা হইলো, কোনো একটা ধরো অর্ডার দেওয়া আছে, 3/3, 4/4, 2/2, সামথিং হোয়াট এভার, অর্থাৎ n/n অর্ডার দেওয়া আছে, n/n অর্ডার একটা ম্যাট্রিক্স, এবং এর মান দেওয়া আছে সামথিং, ধরো নির্ণায়কের একটা ভ্যালু দেওয়া আছে। তাইলে তোমাকে যদি বলে যে তার m⁴n বা সামথিং, এইভাবে এখানে বলছে কি ডেট অফ টু ইনভার্স সামথিং বলছে, তাহলে যেটাই বলুক এখানে যেটা বলবে সেটার উপর কি দিবা, টু টু দি পাওয়ার ওই অর্ডারটা দিবা, দিয়ে তুমি ডেটের মানটা বসিয়ে দিবা আর ওয়ান করবা, শেষ। বুঝতে পারছি? টু টু দি পাওয়ার দিবা, দিয়ে তার মানটা বসিয়ে দিবা, দেন ওয়ান দিবা। এই হইলো আর কি প্রসেস। বুঝতে পারলাম? তো হোপফুলি এইটা আমরা বুঝতে পারছি। যেমন এইটা শর্টকাটে করে ফেলতে পারো। আচ্ছা, যাই হোক, আর তো তেমন লাগবে না। পি এর মান কত শূন্য হলে এইগুলা বলে ফেলছি। আচ্ছা, ওমেগার এই ম্যাথটা দেখতে পারো, ওমেগার যে 9 নং ম্যাথটা, এটা দেখতে পারো। আচ্ছা, এখানে আরেকটা বিষয় আছে। দেখো, এই যে ম্যাথটা যদি আমরা দেখি, কে এর কোন মানের জন্য নির্ণয়কটির মান শূন্য হবে না। ওকে, তাইলে কে এর মান 0, 1, -1 এর জন্য নির্ণয়কের মান শূন্য হয়। ঠিক আছে? সো এইখানে তোমাকে যদি বলতো কে এর কোন মানের জন্য নির্ণয়কটির মান শূন্য হবে, তাহলে তোমার কিন্তু তিনটেই আনসার দিতে হবে সেকে, তিনটাই আনসার দিতে হবে, কারণ সেকে কিন্তু অপশন নাই। দ্যাটস ওয়াই তোমাকে তিনটেই আনসার দিতে হবে। বুঝতে পারছি? তো এই ম্যাথটা আমি দেখিয়ে রাখি। ওকে, ক্রেমারের সূত্র লাগবে না, ক্রেমারের সূত্র জাস্ট। তাহলে এই ছিল আমাদের ম্যাট্রিক্স নির্ণয়কের যে পার্টটুকু। এখন চলো সরলরেখা। সরলরেখা থেকে ভাই তিনটা বা চারটা মেথ আসতে পারে, তিনটা বা চারটা মাথায় রাখবো, মাইন্ড ইট, এবং অনেক বড় একটা অধ্যায় সরলরেখা। তো সরলরেখার মধ্যে দেখো, ফার্স্ট অফ অল স্থানাঙ্ক ব্যবস্থা, পোলার কার্তেশিয়ান এই স্থানাঙ্ক ব্যবস্থা, দেন হলো দূরত্ব, দেন হলো অনুপাতে বিভক্তিকরণ, অর্থাৎ অন্তর্বিভক্ত বহির্বিভক্ত এই টাইপের। তারপরে ত্রিভুজ সংক্রান্ত সামান্তরিকের চতুর্থ শীর্ষবিন্দু নির্ণয়। তারপরে হইল তোমার যে ঢাল সংক্রান্ত। তারপরে হইলো শর্ত সাপেক্ষে সমীকরণ গঠন। তারপরে হইলো তিনটি সরলরেখার সমবিন্দু হওয়ার শর্ত, সমান্তরাল সরলরেখার সমীকরণ।
দেন হইলো লম্বরেখার সমীকরণ, লম্বরেখার পাদবিন্দুর সমীকরণ, এটা দেখতে পারো। এই হলো বিষয় আর কি। এই টাইপগুলো যদি তুমি যদি দেখো তাহলে মোর দেন এনাফ। এই টাইপের মধ্যে তো আমি ম্যাথ দাগিয়ে দিব, যে এরকম আমি ম্যাট্রিক্স দাগিয়ে দিছি এইরকমই আমি দাগিয়ে দিব। হোপফুলি প্যারা নেওয়ার কোনো কিচ্ছুই নেই। তোমাদের বিপ্লব ভাই থাকতে এত প্যারা নিবা কেন, চিল থাকবা চিল। ওকে ফাইন। আমরা যদি দেখি এখান থেকে আমি একটা করে ম্যাথ দেখে যাই, বা জাস্ট একটা ম্যাথ। তো এই একটা ম্যাথ হিসাবে আমি এই ম্যাথটা দিলাম। দেন কার্তেশিয়ান থেকে পুলারে নির্ণয়কের জন্য এইটা, দেন এইটা। এই 1 2 3 4 দেখলেই হবে, আর দেখতে হবে না। উপরে আশা রাখি এইগুলোর মধ্যেই পেয়ে যাবো আর কি। তারপর দূরত্ব সংক্রান্ত এই ম্যাথটা দেখতে পারো। এই ম্যাথটা যেহেতু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় 23 24-এ আসছে, ডিউ 21 22-এ আসছে, আসতে পারে। ওকে। তারপরে এই ম্যাথটা দেখতে পারো, এক্স অক্ষতে এই বিন্দুর দূরত্ব সমান হলে কে এর মান কত। তারপরে একটি বিন্দুর বুঝ দেওয়া আছে, কোটির মান কত দরকার নাই। তারপরে আসে আমরা অনুপাতে বিভক্তকরণ। এগুলো জাস্ট ফর্মুলা গুলা দেবা, বইয়ের বিভক্ত ও অন্তর্বিভক্ত জাস্ট একটা ম্যাথ দেখলেই হবে। বইয়ের বিভক্ত অন্তর্বিভক্তের কাহিনী 3:1। তারপরে ত্রিভুজের ক্ষেত্রে দেখতে পারো এই যে তৃতীয় শীর্ষবিন্দুর স্থানাঙ্ক কত দেওয়া আছে, এই ম্যাথটা, এই ম্যাথটা দেখতে পারো। তারপরে এইটা দেখতে পারো, এইটা হলো কি বলছে দেখো, এবিসি ত্রিভুজের একটা বিন্দু আছে এ, এবং বিসি এর মধ্যবিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে তো বর্কেন্দ্রের স্থানাঙ্ক কত। তাহলে আমরা জানি যদি ত্রিভুজের ডায়াগ্রামটা অঙ্কন করি। ওকে। তাইলে আমরা জানি কি, ধরো এ বি সি একটা ত্রিভুজ দেওয়া আছে, বি এবং সি একটা ত্রিভুজ দেওয়া আছে। তাহলে ত্রিভুজের আমরা এই যে বিসি বাহু বলছে না, বিসি বাহুর মধ্যবিন্দু ধরলাম ডি। ওকে। তাইলে একটা ত্রিভুজের একটা শীর্ষবিন্দু থেকে অপর বাহুর মধ্যবিন্দুর অপর অঙ্কিত রেখাকে বলা হয় মধ্যমা, অর্থাৎ এডি হইলো আমাদের এখানে মধ্যমা। তাহলে আমরা জানি মধ্যমা কোনো একটা ত্রিভুজকে, সরি আমরা জানি ভরকেন্দ্র, কোনো একটা ত্রিভুজের ভরকেন্দ্র, ভরকেন্দ্র মধ্যমাকে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে, 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে, যা আমরা ক্লাস 9 10-এ শিখছিলাম। তাহলে এতটুকু টু এতটুকু ওয়ান। তাহলে তোমাকে বলছে বরকেন্দ্রের স্থানাঙ্ক কত। তাহলে বরকেন্দ্র হবে এই যে অন্তর্বিভক্ত, এখন ফর্মুলাটা চলে আসবে। তোমার এ বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, ডি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে। দ্যাটস ইট। প্রশ্নটা হইলো ধরো এটাকে তুমি যদি রিঅ্যারেঞ্জ করো তাহলে প্রশ্নটা দাঁড়াইলো এ এবং ডি এর সংযোগ রেখাকে জি যদি 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে তাহলে জি এর স্থানাঙ্ক কত। এই ছিল আর কি তোমার 2 নং ম্যাথের কাহিনী। তো এইটা গেল তান হইলো ত্রিভুজ। আচ্ছা। তো তো তো। আচ্ছা, এটা দেখতে পারো 14। তারপরে আসি সামান্তরিকের ক্ষেত্রে বা রম্বসের ক্ষেত্রে চতুর্থ শীর্ষবিন্দু এর স্থানাঙ্ক নির্ণয়। তো এটার একটা কনসেপ্ট আমি একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। এটা সত্য হবে কোন কোন প্রশ্নের ক্ষেত্রে সত্য হবে সেটা বলে দেই। সামান্তরিক, আমাদের সামান্তরিক, তারপরে হইলো রম্বস, রম্বস, তারপরে হইলো তোমার সামান্তরিক, রম্বস, আয়ত অ্যান্ড বর্গ। এই চারটা কেসের ক্ষেত্রে তুমি এই ফর্মুলা ইজিলি করতে পারো। তোমাকে দেখো এইখানে বলে দিছে। আচ্ছা যাই হোক, তোমাকে বলে দিছে এ বি এবং ডি। তাহলে এটাকে ধরলাম আমি এ, এটাকে ধরলাম ভি, এটাকে ধরলাম আমি সি, এটাকে ধরলাম ডি। তাহলে তোমার এই যে বিন্দুগুলো, এ বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে কত আমাদের 2 5, বি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে আমাদের কত 5 9, অ্যান্ড ডি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে আমাদের কত 6 8। এখন বলছে আমাদের সি বিন্দুর স্থানাঙ্ক কত আমরা জানি না। তো এই ধরনের কেসের ক্ষেত্রে এই যে তুমি এডি বরাবর বলো বা এবি বরাবর বলো, তাদের দূরত্ব যে দূরত্বের যে ডিফারেন্সটা সেম হবে, দূরত্বের ডিফারেন্সটা সেম হবে। এটা সামান্তরিকের কন্ডিশনে মানে, রম্বস কন্ডিশনে মানে, আপনার আয়তর কন্ডিশনে মানে, বর্গের কন্ডিশনে মানে। তাহলে এইখানে তুমি যদি দেখো এ থেকে বিতে যখন গেছে এক্স এর পরিবর্তন কতটুকু বৃদ্ধি পাইছে, এক্স এর পরিবর্তন দেখতে পাচ্ছি যে আমাদের 3 একক বৃদ্ধি পাইছে, অর্থাৎ 2 এর সাথে 3 যোগ করলেই তুমি কিন্তু 5 পাবা। বা তুমি উল্টাভাবে বলতে পারো যে বি থেকে যখন এতে আসছে তখন 3 একক কমছে, হোয়াট এভার যেভাবেই বলো। তাহলে এখানে ডি আছে না, ডি থেকে তুমি সিতে যাবা। তাহলে ডি থেকে সিতে গেলে সিমিলার কেস, তোমাকে এখন 3 একক বৃদ্ধি করতে হবে, 3 একক আমাদের কি করতে হবে, বৃদ্ধি করতে হবে। তাহলে 6 এর সাথে 3 বৃদ্ধি করলে কত পাবা 9।
এখন আসো ওয়াই এর ক্ষেত্রে। ওয়াইও কত বাড়ছে, 4 একক বাড়ছে। তাইলে তুমি এইটাকেও 4 বাড়িয়ে দাও, সেটা হয়ে যাবে 12। তাহলে সি বিন্দুর স্থানাঙ্ক হবে 9, 12। আচ্ছা, এটা গেল এই দিকে। তুমি চাইলে কিন্তু এইভাবেও করতে পারো। আমি এখন ইয়েলো কালার নিয়ে দেখাই। দেখো, এ থেকে তোমার যখন ডিতে গেছে তখন এক্স এর ভ্যালু কতটুকু বৃদ্ধি পাইছে, 4 বৃদ্ধি পাইছে। তাহলে এইখান থেকে সেম কাজ করো, বি থেকে যখন সিতে যাইবা তখন এক্স এর ভ্যালু 4 বাড়াও, তাহলে ছিল 5, 4 বাড়াইলে হবে আমাদের 9। আবার দেখো, এ থেকে যখন ডিতে গেছে ওয়াই এর ভ্যালু কত বৃদ্ধি পাইছে, 3 বৃদ্ধি পাইছে। তাহলে সিমিলার কেস করো, 9 থেকে তুমি অর্থাৎ বি থেকে যখন তুমি সিতে যাইবা, তাহলে ওয়াই এর বৃদ্ধি 3 বাড়াও, তাহলে 9-এর সাথে 3 বাড়াইলে কত আসবে, আমাদের 12 আসবে। তাহলে সি বি এর স্থানাঙ্ক হবে 9, 12। তো হোপফুলি আমরা এটা বুঝতে পারছি। তো এটা নিয়ে আর এখন এই টাইপের ম্যাথ নিয়ে আর কোনো কারো ডাউট থাকার কথা না। তারপরে সঞ্চার পথের সমীকরণের মধ্যে যে জিনিসটা দেখতে পারো, এই যে জিএসটির 20-21 এটা দেখতে পারো, এত এত দূরত্ব সমান হলে সঞ্চার পথের সমীকরণ নির্ণয় করো। তারপরে ঢাল সংক্রান্ত। আচ্ছা, তো সহজেই তুমি একটা সরলরেখার ঢাল বের করতে পারো, লাইক দ্যাট এ এক্স প্লাস বিওয়াই প্লাস সি সমান 0। এই সমীকরণের ঢালটা কত হবে, এই সরলরেখার ঢালটা কত হবে, এই সরলরেখার ঢালটা হবে সিম্পলি এ বাই বি মাইনাস এ বাই ভি। এই ফর্মুলা দিয়ে করতে পারো। আচ্ছা, সো এইটা দেখতে পারো, তুমি 2 নংটা দেখতে পারো। তারপরে দুই আমরা যদি দেখি, তারপরে বিন্দুত্রয় সমরেখ। এই দেখো, তোমাকে যদি 3টা বিন্দু দিয়ে বলে বিন্দুত্রয় সমরেখ, তাহলে সমরেখ হইলে তাদের দ্বারা হয় তুমি যে ত্রিভুজটা গঠন করবা, ত্রিভুজের এরিয়াটা শূন্য ধরবা, না হয় তাদের নির্ণায়কের ভ্যালুটা তুমি 0 ধরে করবা। কিরকম আমি একটু বুঝাই। ধরো A1 V1, A2 B2 অ্যান্ড এ থ্রি অ্যান্ড ভি থ্রি, এই 3টা বিন্দু দেওয়া আছে। এখন বলছে কি আমাদের, এই 3টা বিন্দু সমরেখ। সমরেখ দ্যাটস মিন হইল এই 3টা বিন্দু একই রেখার উপর অবস্থিত, অর্থাৎ এইখানে একটা বিন্দু, এইখানে একটা বিন্দু, এইখানে একটা বিন্দু, এই কথাটাই বুঝাইছে সমরেখ দ্বারা। তাহলে এইটার ক্ষেত্রে যে জিনিসটা করতে পারো তুমি, যে A1, A2, A3, দেন হলো V1, V2, V3, আর এইখানে এবার ধ্রুবক 1 1 1 নিয়ে তুমি 0 ধরে ম্যাথটা করবা। এইটাই হলো একবারে অ্যাকুরেট ভ্যালু। সো এইটা করলে তুমি অ্যাকুরেট ভ্যালুটা পাবা। ঠিক আছে, তো গেল আমাদের বিষয়। আচ্ছা, তারপরে এই যে রেখার ঢাল বলছে, রেখার ঢালটা ইজিলি বের করে ফেলবা। অনেকেই যে মিস্টেকটা করে, এখানে রেখার ঢাল বলতে তোমার এম এর মান যাইছে। অনেকে এইখানে বের করছো যে পরীক্ষাগুলো দিছো, অনেকে থিটার মান বের করে বসে আছো। থিটার মান তখনই তুমি অ্যাপ্লাই করবা যখন সেটা বলবে এক অক্ষের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে। বুঝতে পারছি, থিটার মান বের করলে কিন্তু আনসার ভুল। ওকে, এই যে এখন বলছে এইটা দেখবা তুমি, বিন্দুত্রয় সমরেখ হবার শর্ত। ঠিক আছে, আচ্ছা, এই দেখো এই ম্যাথটা দেখবা, যে তোমার বিন্দু 3টি সমরেখ হলে এ এর মান কত, তাইলে সমরেখ হলে ওই যে তুমি এটা ধরবা, ধরে শূন্য ধরে নিবা, নির্ণায়ক ধরে শূন্য ধরে নিবা। তারপরে শর্ত সাপেক্ষে এই ম্যাথটা দেখবা, 23। এই ম্যাথটা দেওয়া, যদিও সেটা সাস্টে আসছে, বাট সেকের জন্য ইম্পর্টেন্ট। তারপরে তুমি যে জিনিসটা দেখতে পারো সেটা হলো, এইখানে আর কোনো কিছুই দেখার নাই, স্ক্রল করে করেই যাইতে হবে। দুইটি সমীকরণ একই হওয়ার শর্ত। দেখো, দুইটা সমীকরণ একই হওয়ার শর্ত হইল তার ঢালের মান অবশ্যই সেম হইতে হবে। এখানে একটা ফর্মুলা লিখে দিছে, ধরো A1x প্লাস B1y প্লাস C1 ইজ ইকুয়াল 0, দেন A2x প্লাস B2y প্লাস C2 ইজ ইকুয়াল 0। সরলরেখা তো একই সরলরেখা নির্দেশ করলে তাদের ঢাল সমান হবে। বা তুমি এইটা নিতে পারো, A1/A2 ইজ ইকুয়াল B1/B2 ইজ ইকুয়াল C1/C2। এটা কিন্তু একই সরলরেখা বা সমান্তরাল হলেও সেম কথা। শর্ত সমান্তরাল যদি হয় তাইলেও কিন্তু কন্ডিশন সেম। বুঝতে পারছি, সমান্তরাল হলেও কন্ডিশন সেম। তার মানে তুমি দেখতে পারো 1 নং ম্যাথটা দেখতে পারো এই ফর্মুলায়। তারপরে দেখো, 3টি সরলরেখা সমবিন্দু হওয়ার শর্ত। 3টি সরলরেখা সমবিন্দু হওয়ার শর্ত হইল গিয়ে, আগে ছিল 3টা বিন্দু একই রেখায় অবস্থিত হওয়ার শর্ত, আর এটা হলো 3টা তোমার রেখা দেয়া আছে, সেটা হইলো সমবিন্দু, অর্থাৎ একটা বিন্দু দিয়ে যায়। লাইক দ্যাট, এই একটা রেখা ধরলাম, এই আর একটা রেখা ধরলাম, আর এই আর একটা রেখা ধরলাম।
তাহলে তারা তিনটাই এই বিন্দু দিয়ে গেছে। এইটার ক্ষেত্রে কন্ডিশন, এটার ক্ষেত্রে কন্ডিশন হলো এক্স এর সহগগুলার নির্ণায়ক নিবা একটা ভুক্তিতে। ধরো প্রথমটাতে নিলা এক্স এর সহগ, দ্বিতীয়টাতে নিলা ওয়াই এর সহগ, তৃতীয়টাতে নিলা তুমি কি ধ্রুবকের সহগ। তাহলে এক্স, ওয়াই অ্যান্ড কনস্ট্যান্ট এইগুলা নিয়ে তুমি নির্ণায়কের গঠন করে তার ভ্যালু জিরো ধরবা। তাহলে এইটাই হলো তিনটে সরলরেখায় একই বিন্দু বা সমবিন্দু হওয়ার শর্ত। তারপরে সমান্তরাল রেখা, কোনো একটা রেখার সমান্তরাল রেখা, রেখাতে পরস্পর সমান্তরাল হলে কে এর মান কত এটা দেবা। আর আমরা জানি দুইটা রেখার সমান্তরাল রেখার ঢাল কি থাকে, সমান থাকে। সমান্তরাল রেখার ঢাল সমান থাকে। তারপরে লম্ব রেখার শর্ত, আমরা জানি দুইটা রেখার লম্ব রেখার ঢালের, দুইটা লম্ব রেখার ঢালের গুণফলের মান কত, -1। দুইটা লম্ব রেখার ঢালের গুণফলের মান -1। তাইলে এত বিন্দুগামী এবং এত রেখার লম্ব রেখার সমীকরণ নির্ণয় করবা, বা এর লম্ব রেখার ঢাল। তারপরে ছেদবিন্দুগামী এটা লাগবে না, লেস ইম্পর্টেন্ট। তারপরে বহিস্থ বিন্দু হতে, আচ্ছা এইটা লাগবে, যে বাইরে কোনো বিন্দু হতে কোনো রেখার উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য, এই যে ফর্মুলা, বাইরে কোনো বিন্দু হতে কোনো অঙ্কিত রেখার উপর কোনো দৈর্ঘ্য, এটার ফর্মুলা। তো ধরো এই ম্যাথটা দেখবা, 4 নং ম্যাথটা, এই যে ম্যাথগুলো দেখিয়ে দিচ্ছি এইগুলো দেখলেই এনাফ, এখন এই ম্যাথগুলো দেখলেই এনাফ। তারপর বহিস্থ বিন্দু হতে সরলরেখার লম্ব দূরত্ব সম্পর্কিত, এইটা লাগবে না, বাদ। এখন আসো দুইটা সমান্তরাল সরলরেখার মধ্যবর্তী দূরত্বের যে কনসেপ্টটা, তাদের মধ্যবর্তী দূরত্ব এইটা দেবা, যে 4x - 3y + 12 ইজিক্যাল, তো 4x - 3y + 3 ইজিক্যাল 0 হলে তাদের মধ্যবর্তী দূরত্ব, এই যে ফর্মুলাটা হলো ধ্রুবকত্বের ডিফারেন্স বাই হলো √/² + b²। এটা হলো দুইটা সমান্তরাল রেখার মধ্যবর্তী দূরত্ব বের করার ফর্মুলা। তারপরে দুইটা রেখার মধ্যবর্তী কোণের ফর্মুলা, দুইটা রেখার মধ্যবর্তী কোণ বের করতে পারো এইটা, m1 - m2 বাই হলো m1/1 + m1 × m2। তারপরে এইখানে যে জিনিসটা দেখতে পারো, এইখানে আর কোনো কিছুই দেখার নাই, লম্ব সমদ্বিখণ্ডক নাই। তো ওভারঅল আমাদের সরলরেখা জিনিসটা শেষ হইলো। এখন আসো সরলরেখার আরেকটা ভাই, মাস্তুতো ভাই, সেটা হলো আমাদের বৃত্ত। সরলরেখার মাস্তুতো ভাই কি, আমাদের বৃত্ত। সো এই বৃত্তটা দেখবো আমরা, বৃত্তর কোন কোন জিনিস দেখবো। দেখো আমি আর মূলত এখন একবারে ভিতরেই ঢুকে যাই, আর এখানে টপিকস অ্যানালাইসিস করার প্রয়োজন নাই। কে এর কোন মানের জন্য সমীকরণটি একটা বৃত্ত হবে, এখানে দেখো একটা বহুপদীর কনসেপ্ট দেওয়া আছে, একটা দুই চলকের বহুপদী। তাহলে আমরা জানি কি বৃত্তের ক্ষেত্রে এক্স ওয়াই সংবলিত কোনো কিছুই থাকতে পারবে না। তাহলে এখান থেকে এক্স ওয়াই যে টার্মটা আছে ওই টার্মটার ভ্যালুটা জিরো ধরে তুমি কে এর মানটা বের করে ফেলবে। তাহলে 1 নংটা দেখবা। তারপরে বৃত্তের, এই যে বৃত্তের ব্যাসার্ধ কত, বৃত্তদ্বয় পরস্পর সমান্তরাল পরস্পর স্পর্শ করলে লাগবে না এটা। সি এর মান কত হইলে বিন্দুবৃত্ত হবে, বিন্দুবৃত্তের ক্ষেত্রে ব্যাসার্ধের মান কত হয়, 0 হয়। বিন্দুবৃত্তের ব্যাসার্ধের মান কত, 0। আচ্ছা, এইরকম একটা বৃত্তের সমীকরণ দিয়ে বলতে পারে তার কেন্দ্র এবং ব্যাসার্ধ নির্ণয় করো, কেন্দ্র এবং ব্যাসার্ধ নির্ণয় করো। তারপর বৃত্ত কোনো একটা অক্ষকে স্পর্শ করলে, যেমন ধরো এখানে বলছে উভয় অক্ষকে স্পর্শ করলে কে এবং সি এর মান নির্ণয় করো, এই ম্যাথটা দেখতে পারো। তারপরে এক্স অক্ষকে স্পর্শ করার শর্ত, এক্স অক্ষকে স্পর্শ করলে আমরা জানি কি F² = c হয় বৃত্তের ক্ষেত্রে। তারপরে দেখো এই যে জিনিসটা, দুইটা বৃত্তের দুইটা প্রান্ত বিন্দুকে বেশ ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ। তাহলে ধরো x1 y1 আর x2 y2, এই যে দুইটা দেওয়া আছে, কি বেশের দুইটা প্রান্ত বিন্দু দেওয়া আছে, তাইলে বৃত্তের সমীকরণ কি হবে, বৃত্তের সমীকরণ হবে x - x1 × x - x2 প্লাস y - y1 × y - y2 এইটাই হলো তোমার। এতটুকু তো রাখলেও হবে, বা চাইলে তুমি তাদের মতো সাধারণ সমীকরণও নিতে পারো। ঠিক আছে, সময় তাহলে আমি বলবো যে সাধারণ সমীকরণে নিয়ে নাও। এই যে একটু আগে আমি বলে দিছি, এক প্রান্তের স্থানাঙ্ক কত হলে অপর প্রান্তের স্থানাঙ্ক কত, এগুলো পারবা।
বৃত্তের যা এবং স্পর্শকের দৈর্ঘ্য এইটা দেখবা। 22 30। বৃত্তের ক্ষেত্রফল কত? জিএসটি 20 21। তারপরে এই ধরনের কেস কোন শর্তে বিন্দুটা বৃত্তের ভিতরে বা বাইরে থাকবে, সেই জিনিসটা একটু দেখবা তোমরা। এই তো শেষ। আর সাধারণ যা, একটা দুইটা বৃত্তের সাধারণ যা ধরো একটা বৃত্তকে ডিনোটেড করা হয়েছে S1 দ্বারা, একটা বৃত্তের সমীকরণকে ডিনোটেড করা হয়েছে S2 দ্বারা, তাহলে তাদের সাধারণ যা সমীকরণ হবে S1 - S2 = 0। অর্থাৎ প্রথম বৃত্তের সমীকরণ থেকে দ্বিতীয় বৃত্তের সমীকরণটা বিয়োগ করবা, তাহলে -0। যেমন আমি যদি মুখে মুখে বলি x² বাদ y² বাদ, তাহলে 2 থেকে x গেলে -2x, দেন 3 থেকে এইটা 3y বাদ, দেন 11 থেকে গেলে কি কত -1 = 0। তার মানে আলটিমেটলি সেটা হবে 2x + 1 = 0। এইটাই হলো তোমার কি সাধারণ জায়ের সমীকরণ। ওকে, তাইলে আমাদের বৃত্ত টপিক্সটা শেষ। এখন আমরা দেখবো যে সংযুক্ত ও যৌগিক কোণের ত্রিকোণমিতিক অনুপাত। সংযুক্ত ও যৌগিক কোণের ত্রিকোণমিতিক অনুপাত অর্থাৎ আমাদের সপ্তম অধ্যায়টা। সপ্তম অধ্যায় থেকে আমরা কি কি জিনিস পড়বো? তো সপ্তম অধ্যায় ত্রিকোণমিতি, ত্রিকোণমিতি ওয়ান কাইন্ডস অফ ক্যালকুলেটর বেস বা ওয়ান কাইন্ডস অফ, তুমি বলতে পারো যে ক্যালকুলেটর দিয়েও করতে পারি, আবার আমরা হাতে কলমে করতে পারি। তো এই ধরনের কেস মেবি আমাকে একজনের প্রবলেম দিছিল, প্রবলেমটা বের করি, আমি ওই প্রবলেমটা সলভ করে দিব। আচ্ছা, এটা পাইছি না, এইটাই তুমি দেখো। ঠিক আছে, এই ম্যাথটা তুমি দেখতে পারো, tan θ = 3/4 হলে sin θ - cos θ হলো sin θ + cos θ। এইটার মান নিচের কোনটি? এইখানে তোমাকে নিচের কোনটি বলবে না, এটার মান নির্ণয় করো, এই জিনিসটা বলতে পারে। তারপরে sec 6, তারপরে হইলো ধারার এই যে এক নংটা, তারপরে এই যে tan 75 ডিগ্রি। এখন কথা হচ্ছে কি, তোমরা অনেকেই ক্যালকুলেটার বসাইলে কিন্তু সেটা একটা তোমাকে দশমিকে দিবে। এই ম্যাথটা কিন্তু দশমিক তুমি যদি বসাও নির্ঘাত তোমার ডিসকোয়ালিফাই করে ফেলবে এই ম্যাথটা। সো তুমি ফর্মুলা দিয়ে করতে হবে, এটা এটা ক্যালকুলেটর করা যাবে না। আশা করি বুঝাইতে পারছি। তারপরে হইলো আমাদের 13 3। 3 3 দেখবা, তারপরে এখানে তেমন নাই, ফর্মুলাগুলো জানলে তুমি এটা পারবা। তারপরে দেখবা 9, a+b যদি 5/4 হলে a+1 + 10a × 1 + 10b এর মান কত? এটা জাস্ট ফর্মুলা প্লে করলে কিন্তু হয়ে যাবে। জাস্ট ফর্মুলা যদি তুমি ইউজ করো তাইলেই কিন্তু হয়ে যাবে। তারপরে এই ম্যাথটা দেবা cos² = 60 ডিগ্রি + a + cos² 60 ডিগ্রি - a, দেন এই টাইপের ম্যাথ। উপকোণ, উপকোণের ক্ষেত্রে আর ফর্মুলাগুলো একটু দেখার ট্রাই করবা আর কি, যে কোনটার কনসেপ্টে কি হয় না হয় এগুলা ফর্মুলা ট্রাই করবা। আচ্ছা, এই ম্যাথটা এই যে a+b+c = 5 দেওয়া থাকলে এই ম্যাথটা যে জিনিসটা করতে পারো সেটা তুমি ক্যালকুলেটর দিয়ে করতে পারো। দেখো তোমাকে বলছে কি তিনটা কোণের সমষ্টি দেওয়া আছে 180 ডিগ্রি, তাহলে র্যান্ডমলি তুমি তিনটা কোণ ধরতে পারো। লাইক দ্যাট, এর মান তুমি ধরলা 60, তারপরে বির মান তুমি ধরলা 90, সির মান তুমি ধরলা কত 150 করলো, সির মান তুমি ধরলা 30। ধরে এইখানে a b c এর এই মানগুলো ইনপুট দিবা, দিয়ে তুমি ম্যাথটা করে ফেলবা। বা তুমি ধরো এর মানটা ধরলা তুমি 50, তারপরে তোমার বির মানটা ধরলা তুমি 100, আর সির মানটা তুমি ধরলা বা বির মানটা তুমি ধরো 80 ধরলা,
তাইলে এইখানে গেল কত, 130। আর সির মানটা তুমি ধরলা 50। ঠিক আছে, তাইলে এইভাবে তুমি যদি ধরো দেখবা আনসার সেমই আসবে। তো আনসার সেমই আসবে, এই ধরনের ম্যাথটা দেখতে পারো যেটা ক্যালকুলেটর দিয়ে করতে পারবা তুমি। ত্রিভুজের প্রকৃতি সংক্রান্ত এইটা দেখতে পারো। তারপরে এই যে কেসটা, a+b+c ত্রিভুজে, অর্থাৎ a:b:c সমান যদি 3:7:5 হয়, তাহলে ভি এর মান কত? এই যে ছোটগুলো বাহুগুলো আছে না, এগুলো হলো কোণের বিপরীত বাহু দেওয়া আছে। লাইক দ্যাট, এই যে একটা যদি ত্রিভুজ অঙ্কন করি আমরা, তো এই ত্রিভুজের এ দেয়া আছে, বি দেয়া আছে, সি দেওয়া আছে। তাহলে এটা তো আমাদের এ কোণ, তাহলে এ বাহুটা কি হবে? এই যে এ কোণের বিপরীত বাহু, এটা হলো আমাদের সি কোণ, এটা হবে আমাদের সি বাহু। এটা হলো আমাদের বি কোণ, এটা হবে আমাদের বি বাহু। তো এই ধরনের ম্যাথের ক্ষেত্রে আমরা যে জিনিসটা করতে পারি, কোণ বিটা যখন করতে পারে হবে, তখন আমরা যে জিনিসটা করব, কোসাইনের ফর্মুলাটা অ্যাপ্লাই করবো। এই যে ফর্মুলাটা দেওয়া আছে, যেহেতু বি কোণ বলছে, তাহলে বি কোণ কস ভি সমান আমরা জানি কি, যে c² + a² - b² বাই হইলো আমাদের 2ca। অর্থাৎ যে কোণটা বলবে সেটার বাহুটা হবে মাইনাস, আর বাকি সবগুলোই চিন্তা হবে। এখন যদি বলতো এটাই এ কোণে কত, তাইলে ফর্মুলাটা হয়তো দেখো এইরকম, যে c² + b² - a² বাই হলো 2bc। ঠিক আছে, এই যে এই হলো কাহিনী আর কি। দেন আমরা দেখবো তিন, দেখবো আমরা। দেন আমরা এইখানে দেখবো যে এইটা দেখবো, দুই দেখবো। তাহলে ত্রিভুজটির ক্ষেত্রফল এইটা আমরা দেখবো। একক বৃত্তে অন্তর্লিখিত, এই যে এটা মুখস্থ করে ফেলবা, সেটা হলো সমবাহু ত্রিভুজের মান হলো √3 আর কি। তাহলে এই ছিল আমাদের কি, ত্রিকোণমিতিক পার্টটা গেল। এখন আমরা দেব অন্তরীকরণ। তোমাদের সবার ওয়ান্টেড প্রশ্ন বা ওয়ান্টেড ভয়ভীতির নাম হইলো ক্যালকুলাস। ক্যালকুলাস তোমাদের ওয়ান্টেড ভয়ভীতির নাম। সো আমরা চলো এইখানে আমরা ক্যালকুলাসটা কোন কোন জিনিস পড়বো সেই জিনিসটাই ঢুকিয়ে দিই। ঠিক আছে, আর ক্যালকুলাসের যে সিরিজগুলো আছে, এই সিরিজগুলো তো আর তোমরা দেখতেই পারো, যে ক্যালকুলেটর সিরিজ। সো আমার দুইটা সিরিজই আছে, যুগজীকরণের আছে এবং অন্তরীকরণের আছে। সো ওই সিরিজগুলো দেখলে মোটামুটি তোমরা যদি পারো না, তা তবুও কিন্তু আনসার করে আসতে পারবা ক্যালকুলেটর দিয়ে। সো এখান থেকে লিমিটের অনেকগুলো টাইপ আছে, আমরা এখান থেকে লিমিটের ম্যাথ আসবে ভাই, লিমিটের ম্যাথ আসবে, লিমিট আসবে না এমন কোনো কথা নেই। অনির্দিষ্ট লিমিট আসবেই, সেটা লস পিরিয়ড দিয়ে করতে পারবা। ঠিক আছে, অনির্দিষ্ট লিমিট আসবেই এবং সেটা তুমি করবা লস পিরিয়ড দ্বারা। যেমন জিএসটির এইটা দেখবা। এখন এখানে কিছু কথা বলে দেই, কিছু কিছু জিনিস আছে ক্যালকুলেটর করলে তোমার ভগ্নাংশ আসছে। যেমন ধরো তুমি ln 2 আসলো, তোমার আনসার বালা ln 2, ফর্মুলা করলে ln 2 আসতো, বাট ক্যালকুলেটর দিলে আসবে 0.69। এখন তোমার প্রশ্ন হলো 0.69 দিলে কি আনসার হবে? আমার রিপ্লাই হইলো যে না, 0.69 দিলে আনসার হবে না, তোমাকে ln 2 দিতে হবে। কারণ টিচার এই প্রশ্নটা করার মানে হইলো, টিচার কি জানে না তুমি ক্যালকুলেটর অ্যাপ্লাই করতে পারবা? টিচারে জানতে চাইছে তুমি ফর্মুলাটা জানো কি না। এখন পরীক্ষাতে প্রসেস লিখতে হবে না, পরীক্ষায় তোমাকে লিখবা জাস্ট লন্টু, উত্তরের জায়গায় এখানে বলছে কত, তুমি লিখবা লন্টু। রাফ করার জন্য তো সাইটে লিখাই আছে, জায়গা তো দেওয়া আছে, ওইখানে তুমি তোমার রাফ করবা। তুমি একুরেট রাফ করছো কিনা এইটাও দেখাইতে হবে না, তুমি জাস্ট উত্তরটা নিট এন্ড ক্লিন বসাইলেই হবে। তার মানে আমরা বুঝলাম এই ধরনের কেসের ক্ষেত্রে লন 2 তা হোক বা এক্সপোনেনশিয়াল ফাংশন তা হোক, ওই এক্সপোনেনশিয়াল ফাংশনেই বসাইতে হবে বা লগারিদম ফাংশনটাই বসাইতে হবে, আমাদের কোনো ফ্র্যাকশন দিতে হবে না। এখন কথা হচ্ছে, তুমি যদি ফর্মুলা না জানো, তুমি ধরো হাতে কলমে ফর্মুলা জানো না, তুমি জাস্ট ক্যালকুলেটরেই জানো, তাহলে তুমি, আমি বলবো যে তখন তুমি এইটা বসিও। বাট তুমি ফর্মুলা জানো, এই ভুলটা করবা না, তুমি একটা মার্কস হারাইতে বসে আছো। ঠিক আছে, এরকম। তারপরে হইলো আমরা এই 5 নংটা দেখবো। তারপরে দুই দেখবো। তারপরে এইখানে দেখবো এক, দেখবো আমরা। তারপরে আমরা দেখবো এই যে চারটা দেখবো, চার। তারপরে দেখবো আমরা 7। এগুলো কিন্তু লস পিরিয়ড দ্বারাই করা হয় যায়। তারপরে দেখবো আমরা দুই, এই দুইটাকে স্টার দিতে পারো। দুই দেখবো। তারপর তিনও দেখবো আমরা। তিন, দুই, তিন। তারপরে হলো 7, 8। 7, 8।
সাত আট। তারপরে হইলো আমাদের এই যে একটা, একটা ইম্পর্টেন্ট। দেন হলো ত্রিকোণমিতির ফর্মুলা যে জিনিসটা, এই ম্যাথটা ইম্পর্টেন্ট, ত্রিকোণমিতির এই ম্যাথটা ইম্পর্টেন্ট। দেন হইলো আমাদের ত্রিকোণমিতি গেল, মূল নিয়মে অন্তরজ নির্ণয়, মূল নিয়মে এই যে ফর্মুলাটা ডাহা মুখস্থ রেখে দিবা। দেন লনের এই যে জিনিসটা মুখস্থ রেখে দিবা, 10⁻x বা a⁻x যাই বলো না কেন, a⁻x। তারপরে হইলো আমাদের 12। বৃত্তীয় ফাংশনের মধ্যে আমরা যে জিনিসটা দেখবো সেটা হইলো আমাদের কত, যে সূচক টুচক এইগুলা যে আছে এইটা দেখবা, এটা একবারে মুখস্থ করে ফেলবা। x⁻x এর যে ভ্যালুটা আছে, x⁻x এর যে ভ্যালুটা আছে অসীম পদের মধ্যে, এটা দেখতে পারো অসীম পদের ক্ষেত্রে এইটা dy/dx। পরামিতিক, পরামিতিকের মধ্যে দেখতে পারো, এইটা দেখতে পারো পরামিতিকের ক্ষেত্রে। দেন আমরা আমাদের ফাংশনের সাপেক্ষে এইটা লাগতো না, n তম অন্তরজের মধ্যে x⁻n, n তম অন্তরজ গেল। পর্যায়ক্রমিক তো আর পর্যায়ক্রমিকই আছে। এখন আসি এখানে আরেকটা যে টপিকসটা আসতে পারে, সেটা হলো স্পর্শকের ঢাল এবং অবিলম্বের ঢাল। তোমাকে যে কোনো একটা বক্ররেখা দিয়ে দেখ, সেখানে বলবে তোমার স্পর্শকের ঢাল বা অবিলম্বের ঢাল নির্ণয় করো। তাইলে কোনো একটা বক্ররেখাকে, কোনো রেখাকে একবার, কোনো রেখাকে একবার প্রথমবার অন্তরীকরণ করলে, অন্তরীকরণ করলেই কিন্তু আমরা কি পেয়ে যাই, অন্তরীকরণ করলে আমরা পাই কি স্পর্শকের ঢাল, স্পর্শকের ঢাল। কোনো একটা বক্ররেখাকে একবার অন্তরীকরণ করলেই আমরা পাই কি স্পর্শকের ঢাল। তার মানে স্পর্শকের ঢাল যদি বলে, তাহলে এটাকে তুমি খুব সুন্দর করে dy/dx করবা, করলে তুমি স্পর্শকের ঢালটা পেয়ে যাবে। দেন তুমি বাকিটা করতে পারো যে কোনো বক্ররেখা বলুক। তাইলে এই জিএসটির এইটা কে এর মান কত, দেন আমাকে বলছে অবিলম্ব। তাহলে স্পর্শকের সাথে আমরা জানি কি অবিলম্ব লম্ব, তার মানে তুমি dy/dx ফাইন্ড আউট করে দেন তার লম্ব, মানে -1/m করলে কিন্তু আনসারটা চলে আসবে অবিলম্বের ঢাল। আচ্ছা, তো আচ্ছা এটা এতটুকু বোঝা গেল। তাহলে স্পর্শকের ডাল কত হবে, কোন বিন্দুতে স্পর্শকের ডাল কত হবে, 9 নং, 9। তারপরে আমরা দেখবো 9 তো দেখলাম আমরা। তারপরে একটা নির্দিষ্ট বিন্দুতে তোমাকে যদি বলে স্পর্শকের ঢাল কত, তাহলে সেটা আমরা ফাইন্ড আউট করলাম। তারপরে আমরা সময়ের সাপেক্ষে পরিবর্তন, এইগুলা লাগবে না আর আমাদের। তাহলে এই ছিল ওভারঅল আমাদের। হ্যাঁ হ্যাঁ, আরেকটা জিনিস রয়ে গেছে, গুরুমান লঘুমান, গুরুমান এবং লঘুমান। তাইলে গুরুমান এবং লঘুমানের ক্ষেত্রে আমরা যে জিনিসটা দেখতে পারি, এই যে এইটা দেখতে পারো, গুরুমান বা লঘুমান। তারপরে কোন একটা ফাংশনের সর্বোচ্চ মান নির্ণয় করো, সর্বোচ্চ মান বা সর্বনিম্ন মান এইটাও কিন্তু এইটা দিয়েই করবা। যেমন ধরো এইটা তোমাকে বলছে সর্বোচ্চ, তার মানে তাকে একবার অন্তরীকরণ করবা, পরপর দুইবার অন্তরীকরণ করবা। প্রথমবার অন্তরীকরণ করে এখান থেকে এক্স এর ভ্যালু বের করবা, বের করে দ্বিতীয়বার যে অন্তরীকরণটা করছো সেখানে বসাইবা। যদি জিরো থেকে বড় আসে তাইলে সেটা হলো লঘুমান, আর জিরো থেকে ছোট আসলে সেটা হলো গুরুমান। দেন যে পয়েন্টের জন্য তুমি মানটা পাইছো ওই পয়েন্টটা মূল ফাংশনে বসাইবা, তাইলে কিন্তু গুরুমান বা লঘুমান যাই বলো না কেন সেটা চলে আসবে। আচ্ছা, কে এর কোন মানের জন্য এটা গেল, ক্রমবর্ধমান ফাংশনটি সর্বোচ্চ। আচ্ছা, এই ফাংশনের গুরুমান এবং লঘুমানটা মুখস্থ রেখে ফেলবা। এই ফাংশনে এই যে সর্বনিম্ন মান কত এই ফাংশনের ক্ষেত্রে, অর্থাৎ y = x+1x, এই ফাংশনের লঘুমানটা হয় বড় এবং গুরুমানটা হয় ছোট। লঘুমান গ্রেটার দেন গুরুমান, অর্থাৎ লঘুমান গুরুমান থেকে বড়। তার লঘুমানটা কত কি জানি আমরা, লঘুমানটা হইলো 2, আর গুরুমান কি কত জানি আমরা, গুরুমানটা হইলো -2। এটা মুখস্থ রেখে ফেলবা। উহ, বুঝতে পারলাম, গুরুমানটা হইলো আমাদের -2।
তাহলে অন্তরীকরণ আমাদের মোটামুটি ওভারভিউটা আমরা বুঝতে পারছি। এখন চলো আমরা যুগজীকরণ। এই জিনিসটা তো সব থেকে বেশি প্যারা খাও। দেখো, যুগজীকরণ থেকে মাস্ট বি যে প্রশ্নটা আসবে সেটা হলো ক্ষেত্রফল। একটা প্রশ্ন থাকতেই পারে ক্ষেত্রফলের। আর যে জিনিসটা থাকতে পারে সেটা হলো বেসিক যে ফর্মুলাটা, বেসিক ফর্মুলা। আর যদি আমাদের লিমিট দিয়ে দেয়, লিমিট থাকে থাকে তবে আমার ক্যালকুলেটর সিরিজ দেবা। আমার, এখানে আমার বলতে কোন জায়গায় পাইবা সেটা বলে দিই। লানোইদ বিপ্লব ক্যালকুলেটর সিরিজ, ক্যালকুলেটর সিরিজ, এই ক্যালকুলেটর সিরিজ দেবা। সিরিজে কিন্তু আমি বলে দিছি, ওইটা দেখলে মোটামুটি হয়ে যাবে। তো এখানে একটা কথা আছে, ওই যে আমি বললাম লন যদি আসে সাম হাও বা এক্সপোনেনশিয়াল ফাংশন আসে, তখন কিন্তু ক্যালকুলেটর বসাইলে হবে না। বাট তুমি যদি পারো না, তুমি ক্যালকুলেটর বসাবা, তুমি যদি পারো না ক্যালকুলেটর বসাবা, আর পারলে হ্যান্ড ক্যালকুলেশন করবা। এই ছিল ব্যাপার। তো দেখি আমরা এখান থেকে কি কি পড়বো। আমাদের যে যুগজীকরণটা আছে সেখান থেকে কি কি জিনিস পড়বো বা কি কি জিনিস দেবো। যেমন এইটা দেখতে পারি আমরা, তারপরে এইটা দেখতে পারি, √x। আচ্ছা, এখানে একটা কমন জিনিস বলে দেই। আমরা জানি ইন্টিগ্রেশন অফ EX dx, এটার আনসার কত? সবাই জানে EX। এইখানে তুমি যদি রাখো তাহলে আনসার ভুল। আমি এই যে গতদিন যে ফ্রি এক্সামটা নিছিলাম, ওই ফ্রি এক্সামে তোমরা এইখানেই রাখছো, অনেকের আনসার আমি ডিসকোয়ালিফাই করে দিচ্ছি। কারণ এটা হলো অনির্দিষ্ট যুগজ, অনির্দিষ্ট যুগজের ক্ষেত্রে আমরা একটা কনস্ট্যান্ট আনতে হয়, এবং সেখানে অবভিয়াসলি মাস্ট বি তোমার দিতে হবে এইটা। তাইলে e⁻x+c দিতে হবে, দিলেই তুমি মার্কস পাবা, আদারওয়াইজ তুমি মার্কস পাবা না। আশা করি বুঝাইতে পারছি। এই জিনিসটা মাথায় রাখবা। তারপরে এই যে এটা কিন্তু ডিরেক্ট ফর্মুলা দিয়ে হয়ে যায় নিচেরটার অন্তরীকরণ। যেমন আমরা অন্তরীকরণের যে রেজাল্ট থাকে আর কি। তারপরে এই যে 15, সাধারণ সূত্রের সাহায্যে বলছে, সাধারণ সূত্রের e⁻10x, 10 স্কয়ার x আর কি। এখানে লাগবে না x⁻m এর, এগুলো লাগবে না, এত বড় লাগবে না, বাদ, এগুলো বাদ। তারপরে দেখো এইখানে যে ফাংশনটা, অর্থাৎ ইন্টিগ্রেশন অফ নিচের ফাংশনের অন্তরজ যদি উপরে থাকে, অর্থাৎ এইটার অন্তরীকরণ করলে যে রেজাল্টটা পাবা সেটা যদি উপরে থাকে, তাহলে সেটার ফর্মুলা আমরা জানি ln of f(x+c)। এই ফর্মুলা আর কি ম্যাথ। যেমন ধরো এইটা, এটা ক্যালকুলেটর দিক করলে কিন্তু আনসার হবে না। দেখো এটা আনসার আসছে কত, ln 3/2। তার মানে ক্যালকুলেটারে করলে কিন্তু সেটা হবে না, সেটা করতে হবে ফর্মুলা ওয়াইজ। দেখো আমরা যদি এইটা দেখি, দেয়া আছে কি, ইন্টিগ্রেশন অফ ln 2, দেয়া আছে 0, দেন দেওয়া আছে e⁻x 1 + e⁻x dx। তাহলে আমি বলছিলাম নিচেরটার অন্তরীকরণ করলে যদি উপরে থাকে তাহলে আমরা লন লিখতে পারি। তাহলে তুমি 1 + e⁻x এর আমরা যদি অন্তরীকরণ করি, ধরো 1 + e⁻x, এটাকে তুমি যদি এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করো তাইলে জিনিসটা কি হয়? তাহলে জিনিসটা আমাদের দাঁড়াবে কি দেখো, দাঁড়াবে 1 এর অন্তরজ কত, 0, আর e⁻x এর অন্তরজ কত, এক্স, e⁻x। তাইলে আমাদের দাঁড়াইলো কি, এক্স, এক্স। তাহলে এই জিনিসটাকে আমরা আলটিমেটলি লিখতে পারি কি, লন, কি লিখতে পারি, 1 + e⁻x। ওকে, দেন আমাদের ln 2, আর কি আমরা লিখতে পারি, 0। এখন তুমি জাস্ট ভ্যালুগুলো বসাও, আনসারটা চলে আসবে। বুঝতে পারছি? আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট বসালে আনসারটা চলে আসবে। তারপরে এইখানে তো আর তেমন কোনো কিছুই নাই। এটা দেখবা যে ইন্টিগ্রেশন অফ এইট, তো গুণের তো দরকার নাই। এইটা দেবা, log x বা ln x এর অন্তর ডাহা মুখস্থ করে ফেলবা। log x বা ln x এর ইন্টিগ্রেশন কি, এই দেখো নিচের সমান, এইখানে একটা জিনিস তারা মিস্টেক করছে, এখানে প্লাস সি দিছে না, প্লাস সি মাস্ট বি তোমাকে দিতে হবে, প্লাস সি মাস্ট বি তোমাকে দিতে হবে, ইনক্লুডেড করতে হবে আর কি। তারপরে এই জানি এই ম্যাথটা দেখবা, নির্দিষ্ট যুগের সাধারণ যে সমীকরণটা, এই যে ই ভিত্তিক লককে কি বলা হয়, লন বলা হয়। তাহলে এটা লন।
এখন দেখো এখানে কিন্তু প্লাস সি লাগবে না, কারণ সেখানে লিমিটিং ভ্যালু দেওয়া আছে, অর্থাৎ নির্দিষ্ট ভ্যালু পাবো আর কি। অনির্দিষ্ট ভ্যালু থাকলে সেখানে আমাদের প্লাস সি লাগতো। এই ম্যাথটা, দেন এই ম্যাথটা, তারপরে আমরা যদি যাই যুগ্ন অযুগ্ন, এগুলো লাগবে না। আচ্ছা, এখানে ক্ষেত্রে এই ম্যাথটা লাগবে, এই ম্যাথটা দেখবা, বা হ্যাঁ এই ম্যাথটা দেখলেই হবে আর কি। বা জিএসটির এই ম্যাথটা দেবা, 3 নং ম্যাথটা। জিএসটির এই 3 নং ম্যাথটা, এটা ধৈর্য করছে আর কি। চাইলে তুমি ধৈর্য করতে পারো, ছাড়াও করতে পারো, দুটি আছে, শর্টকাটে ওয়েতেও করতে পারো। তারপরে হইলো তোমার মডুলাস। মডুলাসের যে কেসটা, মডুলাস হইলে এই যে এই ফর্মুলাটা তুমি দিতে পারো, অ্যাপ্লাই করতে পারো শর্টকাট হিসেবে। বা ডিউ, ডিউ খণ্ড 16। তারপরে আসি ভাই এরিয়া রিলেটেড। এরিয়া রিলেটেডের ক্ষেত্রে এই ম্যাথগুলা, এই যে ফর্মুলাগুলো, এই ফর্মুলাগুলা একটু দেখবা, দেখে যাইবা। এখন এই ফর্মুলাগুলো দেখে গেলে তো তুমি পারবা, বাট কিছু কিছু জিনিস আছে ফর্মুলা ওয়াইজ মিলে না, কিছু কিছু জিনিস আছে ফর্মুলা ওয়াইজ মিলবে না। ঠিক আছে, তো একটু হ্যান্ড ক্যালকুলেশনটাও একটু শিখে যাইবা আর কি। তারপরে এইটা, এইটা 3 স্টার দিতে পারো, এইটা 3 স্টার দিলা। দেন আমরা যে জিনিসটা দেখতে পারি, যেমন এইটাকে কি বলছে, ইন্টিগ্রেশন দ্বারা আমরা জানি কি, ইন্টিগ্রেশন দ্বারা বোঝায় যে কোনো একটা কিছুর এরিয়া, আবদ্ধ কোনো একটা অংশের এরিয়া। আর ডিফারেন্সিয়েশন বলতে বোঝায় কোনো আবদ্ধ অংশের তুমি ঢাল বা হার নির্ণয়, ঢাল বা হার নির্ণয়। এটা মাথায় রাখবা একটু। তাইলে আমাদের ফার্স্ট পেপার ইন্ড, প্রথম পত্র শেষ। তাহলে হোপফুলি প্রথম পত্র কি কি জিনিস পড়বো না পড়বো সেটা আমরা বুঝতে পারছি। এখন চলো আমরা ম্যাথের দ্বিতীয় পত্রে আমরা মুভ করি, যেন আমাদের উদ্ভাসের ক। ঠিক আছে, তো একটু লিখে দেই নিজেরটা, লানুই বিপ্লব। আর তোমাদের আমি বলছি যে আমার এই সেকেই মার্স, যে জিনিসটা সেকেই মার্স, এইটা ডিম প্রজেক্ট, এবং সেটা বাস্তবায়নের দায়িত্ব হইলো তোমাদের, কারণ আসলেই তোমরা অনেক সাপোর্টিভ ছিলা, এবং তোমাদের অনেক কিছুই বলছি তো কোর্সে থাকাকালীন। তো কিছু মনে করবা না, আর আশা করি যে তোমরা ভালোভাবেই প্রস্তুতি নিচ্ছ, এবং তোমরা সেটা বাস্তবায়ন করবা, কেউ কাউকে ছাড় দিবা না, পরীক্ষা দেখিয়ে দিবা ফাইনালে। তো চলো আমরা এখন আমরা যে আসি দ্বিতীয় পত্র। দ্বিতীয় পত্রের প্রথমে আছে আমাদের শর্ট সিলেবাসের জটিল সংখ্যা, জটিল সংখ্যা। তো জটিল সংখ্যার ক্ষেত্রে আমরা যদি দেখি, আমি ডিরেক্ট চলে যাই, এই ম্যাথটা দেখবা জটিল সংখ্যার। দেখো এই ধরনের কেসে এ প্লাস আই বি আকারে নিয়েই তোমাকে ম্যাথ করে দেন বি এর মান বের করতে হবে। তাইলে দেওয়া আছে কি 1/1 + i, এটাকে তুমি যদি নিতে চাও, মানে ভগ্নাংশ আকারে থাকে, তাইলে এটাকে নিতে চাইলে আমাদের যে জিনিসটা করতে হবে সেটা হইলো তার অনুবন্ধী দ্বারা, অর্থাৎ আমাদের কিসের অনুবন্ধী দ্বারা, আমাদের লবের, নাই হরের অনুবন্ধী দ্বারা কি করতে হবে, লব এবং হরকে গুণ করতে হবে। তার মানে অনুবন্ধী যদি নেই 1 - i, 1 + i, 1 - i, এই যে গুণ করে দেন আমাদের চলে যাবে। দেন তুমি সমতা করবা, সমতা করেই তোমার আনসারটা পেয়ে যাবে। তাহলে 1 2 দেখবা, 1 এবং 2 দেখবা। তারপরে মডুলাস আর্গুমেন্ট আসতে পারে, এবং সেকে আসার মতো মডুলাস আর্গুমেন্ট। তাহলে মডুলাস আর্গুমেন্টের ক্ষেত্রে তোমাকে আগে কিন্তু a + ib এই আকারটাই নিতে হবে, a + ib এই আকারটাই নিতে হবে, আদারওয়াইজ তুমি আনতে পারবে না। দেখো এখন আমার কিন্তু ওই যে ক্যালকুলেটারের জটিল সংখ্যার ক্যালকুলেটার টিক্স আছে, সেটাও তুমি দেখতে পারো, অ্যাপ্লাই করতে পারো। তো এইটার ক্ষেত্রে বলবো যে ক্যালকুলেটার থেকে হাতে কলমে করা বেটার। বাট তুমি এই যে সংখ্যাটাকে, এই সংখ্যাটাকে তুমি ফার্স্টে কি করবা, যে কমপ্লেক্স মুডে রেখে এই সংখ্যাটা ইনপুট দিবা, দেওয়ার পরে তুমি ইকুয়ালে দিবা, তাইলে কিন্তু তোমার আদর্শ রূপটা চলে যাবে, অর্থাৎ a + ib আকারে যাইবে। তাইলে এখানে তোমার টাইমটা সেভিং হইলো আর কি। তো আদর্শ আকারে নেওয়ার ক্ষেত্রে তুমি ক্যালকুলেটার ইউজ করবা, বাকি যে প্রসেসগুলো আছে এগুলো হ্যান্ড ক্যালকুলেশন করলে তোমার টাইম সেভিং হবে। বুঝতে পারলাম। দেন হইলো আমাদের এই যে এইটা 3 নং, 3 মেটটা দেখবা। তারপরে -2 এর আর্গুমেন্ট কত, তা দেখলেও তোমরা মুখস্থ বলতে পারবা। তারপর মূল সংক্রান্ত চতুর্থ মূল, ঘনমূল, বর্গমূল দেখবা, সংখ্যার বর্গমূল। তারপরে এই যে -2i এর বর্গমূল, i এর বর্গমূল।
ঠিক আছে, এখন দেখো বর্গমূলের ক্ষেত্রে মাস্ট বি প্লাস মাইনাস ইনক্লুডেড থাকতে হবে, কিন্তু মাস্ট বি প্লাস মাইনাস ইনক্লুডেড থাকতে হবে। এই যেমন এইটার ক্ষেত্রে এটার আনসার কত হবে আমি বলে দিই, এইটার আনসার হবে +-√2। এখানে তো অপশনে √2 আছে এর জন্য √2 দিছে, বাট এটার অ্যাকচুয়াল আনসার হবে +-√2। এটা মাথায় রাখবা, +-√2। তারপরে আসো এই ধরনের সিরিজ আর কি, সিরিজ। তো আমরা জানি কি আই এর পাওয়ার যদি 4 হয় তখন সেটা 1 লিখতে পারি, আই এর পাওয়ার 3 হইলে সেটাকে লিখতে পারি -i, আই এর পাওয়ার স্কোয়ার হইলে সেটাকে লিখতে পারি -1, আর আই এর আই মানে আই। ঠিক আছে, এখন ধরো তোমাকে বলছে I টু দি পাওয়ার তুমি কি বের করবা, 25। তো যাই বলুক না কেন, আমরা এই চারটার সাহায্যে কিন্তু সবগুলাকে প্রকাশ করি, এই চারটার সাহায্যে সবগুলোকে প্রকাশ করি। এখন তাহলে 25 যদি বলে তাহলে ওই 25কে তুমি 4 দ্বারা ভাগ করবা, তাহলে 6 24, বাক্সের যত থাকে ততই তুমি কি করবা, পাওয়ার হিসেবে দিয়ে দিবা। তাহলে 25 এর পরিবর্তে তুমি I টু দি পাওয়ার 25 এর পরিবর্তে তুমি লিখতে পারো I টু দি পাওয়ার 1, মানে আই লিখতে পারো। উপলে বুঝাইতে পারছি। এবং এই ধরনের সিরিজের ক্ষেত্রে কাহিনীটা হইলো কি, সিরিজে দেখবা পদ সংখ্যা কত আছে, পদ সংখ্যা কত আছে। এই ধরনের কেসের ক্ষেত্রে আমরা একটা জিনিস জানি, I+I² +I³ +I4, এটার রেজাল্ট হলো 0। এখন দেখো এখানে পদ সংখ্যা আছে 1 থেকে 39 পর্যন্ত, পদ সংখ্যা আছে হইলো তোমার 40টা। তাহলে ওই পদ সংখ্যাকে তুমি কি করবা, ওই পদ সংখ্যাকে তুমি 4 দ্বারা ভাগ করবা, 4 দ্বারা ভাগ করলা, তাহলে ভাগ শেষ যতটা যাবে তুমি সিরিয়ালাইজ যাইবা। যেমন ধরো 39টা যদি থাকতো এই যেমন ওয়ানটা বাদ, ওয়ান বাদ দিয়ে যদি থাকতো, তাহলে এটাকে লিখতে পারতাম কত, তোমার 32 8 32 36, তাহলে 6, তাহলে 36 হাতে থাকতো আমাদের কত, 3 থাকতো হাতে। তাইলে এখন তুমি সিরিয়াল ওয়াইজ প্রথম থেকে 3টা পদ সাজাইবা, বাকিগুলো এমনিতেই শূন্য হয়ে যাবে। তাহলে যদি আমি সাজাইতাম I+I² +I³ এইটা হইতো আনসার, বাট এইটা আনসার রাখলে তো হইব না। এখন তুমি আনসারটা অ্যাকচুয়ালি কি হবে, তাইলে আনসারটা হবে -I টু দি পাওয়ার 4, দ্যাটস ওয়াই -1, আনসারটা হবে মাইনাস। তো বুঝাইতে পারছি এই ধরনের কেস আসলে কিভাবে সলভ করবো, আশা করি আমরা সকলেই বুঝছি। তার আসি আমরা এইটা, দেন এইটা 5 6। ওমেগার ক্ষেত্রে সেম, আই এর ক্ষেত্রে যেই লজিক ওমেগার ক্ষেত্রে সেম লজিক, বাট আই এর ক্ষেত্রে তুমি করছো 4 দ্বারা, ওমেগার ক্ষেত্রে করবা তুমি কত, 3 দ্বারা, লজিকটা অ্যাপ্লাই করবা 3 দ্বারা। তার মানে এই যেন ওমেগার সিরিজ যেন এটা 3 দ্বারাই তুমি সেম কাহিনী করবা। দেন ওমেগাটা তো 16, এইটা। দেন হইলো আমাদের 2 নং, 2 2 2 2 2। দেন হইলো আমাদের 6 6। তারপরে এইখানে এইগুলা লাগবে না, দরকার নাই। তারপরে জটিল সংখ্যার সাধারণ ভিত্তিক, এই যে এখানে কিছু ইয়ে আছে, সেখান থেকে বৃত্ত, তারপরে তোমার উপবৃত্ত এবং অধিবৃত্তের এই কন্ডিশন গুলা দেখে নিবা, সঞ্চার পদের কন্ডিশন, তাইলে কিন্তু হয়ে যাবে আর কি। সঞ্চার পদটা কি নির্দেশ করে, এই যে এইটা, এটা হলো তোমার উপবৃত্ত নির্দেশ করে। শেষ। তাইলে জটিল সংখ্যা মোটামুটি এতটুকুই ছিল। তাহলে জটিল সংখ্যা আমাদের জিনিসপত্রটা আমরা বুঝতে পারছি। এখন চলো আমাদের বহুপদী দেবো, বহুপদী কিন্তু ইম্পর্টেন্ট অধ্যায়, বহুপদী আমাদের ইম্পর্টেন্ট অধ্যায়। তাহলে বহুপদীর ক্ষেত্রে ফার্স্ট অফ অল আমরা যেটা দেখি, দ্বিঘাত সমীকরণের মূল। তাহলে মূলের কনসেপ্টে এইটা দেবা। এখন দেখো আমরা জানি, তবু আবার জানিয়ে দিই, যদি তোমার কাল্পনিক মানে জটিল, জটিল এন্ড অমূলদ মূল অনুবন্ধী আকারে থাকে, অনুবন্ধী হয় বা অনুবন্ধী আকারে থাকে, জটিল এন্ড অম্লদ মূলগুলা হয় কি আমাদের অনুবন্ধী হয়। ঠিক আছে, এটা মাথায় রাখবা। তারপরে এর মান ডোমেন, ডোমেন এইগুলো লাগবে না, মূলদয় জটিল হবে। এই দেখো, মূলদয় যদি জটিল হয়, আমরা একটা নিশ্চয়কের একটা কনসেপ্ট জানি, মূলদয় জটিল। এই দেখো, জটিল হলে, জটিল হলে আমরা বলতে পারি B² - 4AC, B² - 4AC <0। তারপরে তোমার সমান হলে, সমান হলে আমরা জানি কি, যে V² - 4AC = 0। আর বাস্তব এন্ড অসমান, বাস্তব এন্ড অসমান, অসমান হলে আমরা যে জিনিসটা লিখতে পারি B²-4AC> 0। তাই জটিল হলে B²-4AC <0, তারপরে সমান হলে B²-4AC = 0, আর বাস্তবে এন্ড অসমান হলে B²-4AC> 0। বুঝতে পারছি, এই কন্ডিশন অ্যাপ্লাই করলে কিন্তু হয়ে যাবে। এই যেমন ধরো কে এর মান কত হলে মূলদয় সমান হবে,
ওকে, কে এর মান কত হলে মূলদ্বয় জটিল হবে? এরপরে কে এখানে কত বসালে পূর্ণবর্গ হবে? 8। তারপরে আমরা যদি আসি 3 গুণ, একটা আরেকটার 3 গুণ হইলে এখানে হলো যে সাধারণ যে কনসেপ্ট গুলো আছে। আচ্ছা, এখন আসি আমরা, ধরো কোনো একটা দ্বিঘাত সমীকরণ, দ্বিঘাতই দিয়ে দিবে, দ্বিঘাত দেওয়ার পসিবিলিটি কম, দ্বিঘাত সমীকরণ আছে। এই দ্বিঘাত সমীকরণ তোমাকে দুইটা মূল বলে দিল, একটা মূল বললো আলফা আর একটা মূল বললো বিটা। তাহলে তার সমীকরণটা কি হবে? ফার্স্ট অফ অল এক্স স্কোয়ার মাইনাস হইলো মূলদ্বয়ের সমষ্টি এক্স প্লাস হইলো আমাদের মূলদ্বয়ের গুণফল ইজ ইকুয়াল 0। এটাই হলো একটা দ্বিঘাত সমীকরণ। যদি মূল দেওয়া থাকে তাহলে তার কি বার করার ফর্মুলা? তার সমীকরণটা বার করার ফর্মুলা। তাইলে এই দেখো, একটি মূল বলছে, এটা দ্বিঘাতের ক্ষেত্রে বলছে আর কি, একটি মূল এত হলে অপর মূলগুলো কত, এটা দেখে নিবা। তারপরে এইখান থেকে এই দেখো, তোমাকে বলছে কি এই সমীকরণটি একটি মূল 4 হলে কে এর মান কত এবং অন্য মূলটি বের করো। তাহলে এই সমীকরণে তুমি এক্স এর মান 4 বসিয়ে দাও, তাহলে কে এর মান বের হয়ে যাবে। কে এর মান বের হয়ে গেলে তোমার একটা মান আসবে, সেটা এখন ক্যালকুলেটর দিয়ে করবা, আনসার চলে আসবে 8। দেন 8 করলা, দেন হইলো আমাদের কত? 18। এখানে দেখো সমীকরণে একটি মূল বলে দিছে, এটা কিন্তু অমূলদ। তাহলে একটা মূল যেহেতু 1 + √3 হয়েছে, তাহলে অপর মূল হবে 1 - √3। তোমাকে বলছে তৃতীয় মূল, তার মানে এই দুইটা মূল বাদ দিয়ে বাকি যে মূলটা আছে সেটা বের করার জন্য। তারপরে এই শর্তটা দেখতে পারো, মূলদ্বয় একটা সমীকরণের মূলদ্বয় একটি অপরটি উল্টা হওয়ার শর্ত আর কি, এই শর্তটা তুমি দেখতে পারো। এই দেখো, তোমাকে এইখানে একটা জটিল মূল দিয়ে দিছে, মূল বিশিষ্ট সমীকরণ কোনটি, তার মানে তোমাকে বলতে পারে এত মূল বিশিষ্ট একটা দ্বিঘাত সমীকরণ গঠন করো, তার মানে একটা মূল দিছে। এখন দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে আমাদের দুইটা মূল দরকার হয়, তাহলে যেহেতু মূলটা জটিল তাহলে অপর মূলটা হবে 1 - √2i। তাহলে এখন এই যে জিনিসটা হলো এক্স মাইনাস তোমার এই যে মূলদ্বয়ের যোগফল 1 + √2i প্লাস 1 - √2i ইন্টু এক্স প্লাস হলো গুণফল 1 + √2i 1 - √2i ইজ ইকুয়াল 0। এইটা করার পরে যেটা আসবে সেটাই হলো সমীকরণ, আমাদের কাঙ্ক্ষিত সমীকরণ। তারপরে এইখানে মূলদ্বয়ের পার্থক্য এটা লাগবে না, এইটা লাগবে আমাদের এক, দেন দ্বিঘাত সমষ্টি, দেন আমাদের 6, গেল আমাদের 6 সাধারণ মূল 6। তারপরে জিএসটির যে 23 24 এইটা দেখবা। এরপরে এইখানে যে সর্বোচ্চ সর্বনিম্ন ফাংশন দেওয়া আছে, এইগুলা আমি একটু আগেই বলছিলাম অন্তরীকরণে, যে তোমরা অন্তরীকরণের টাইপ দিয়ে করে ফেলতে পারো, এখানে শর্টকাট দেওয়া আছে। বাট অন্তরীকরণ দিয়ে করলে আমার কাছে মনে হয় যে হোপফুলি একুরেট হবে, পিওর ভ্যালুটা পাবা আর কি। তো আমি শর্টকাটে অ্যাপ্লাই করি না আর কি, এর জন্য আমি বললাম। তারপরে আসো এই যেমন নিঃশেষে বিভাজ্য, আলফা এর মান কত হলে এই রাশিটি নিঃশেষে বিভাজ্য হবে? নিঃশেষে বিভাজ্য মানে হইলো তার কোনো ভাগশেষ নাই, ভাগশেষ শূন্য, এটা ভাগশেষ উপপাদ্য দিয়ে তুমি করতে পারবা। এখানে খুব সুন্দর একটা কথা বলছে, প্রাপ্তি দেয় জীবিকা এবং জীবন ভূমিষ্ঠ হয় দানে। ঠিক আছে? তো এই জিনিসটা খুব ভাল লাগছে আর কি, বিষয়টা ভাল লাগছে, ফোকাস দেওয়ার মতো। আচ্ছা, এখন আসি আমরা কনিক্স। কনিক্সে আমি দাগিয়ে দেই কি কি জিনিস পড়বা। আগে আমি একটা শর্ট নোট দিয়ে দিই, দেন আমি ম্যাথটা দেখিয়ে দিব। পরাবৃত্ত, তারপরে বলি আমি উপবৃত্ত, তারপরে হইলো আমাদের অবিবৃত্ত অধিবৃত্ত। এই যে সমীকরণগুলো আছে এই সমীকরণগুলোর তুমি উৎকেন্দ্রিকতা পড়বা। উৎকেন্দ্রিকতা, কেন্দ্রিকতা, উপকেন্দ্র, উৎকেন্দ্রিকতা উপকেন্দ্র, নিয়ামক, নিয়ামক, শীর্ষবিন্দু, শীর্ষবিন্দু, নিয়ামক শীর্ষবিন্দু, আর কি উল, তোমার বৃহদক্ষ, বৃহৎ অ্যান্ড ক্ষুদ্রাক্ষ। এই যে ট্রামগুলো আছে এই ট্রামগুলোর ম্যাথগুলোই তুমি যদি দেখো তাইলেই হয়ে যাবে। তবু আমরা এই ট্রামগুলোর ম্যাথ আমি দাগিয়ে দেই, যে যে জিনিসগুলো আমরা দেখবো। আর উৎকেন্দ্রিকতা তো ফাইন্ড আউট করা তো দেখতে হবে কোন ধরনের কনিক্স নির্দেশ করে, দরকার নাই।
জ্যামিতিক পরিচয়। আচ্ছা, তো এইখান থেকে যে জিনিসটা দেখতে পারো সেটা যদি আমরা বলি, এই যেমন ধরো একটা পরাবৃত্ত দেওয়া আছে, তার শীর্ষবিন্দু কত, এই ধরনের কেস। দেন শীর্ষবিন্দু গেল, দ্বিঘাক্ষের পাদবিন্দু গেল, পরাবৃত্তের নিয়ামকের সমীকরণ কত, এই কেস। উপকেন্দ্রের স্থানাঙ্ক এইটা। দেন আমরা যে জিনিসটা দেখতে পারি সেটা হইলো নিয়ামকের সমীকরণ তো গেল। তারপরে এক্স অক্ষের সমান্তরাল, ওয়াই অক্ষের সমান্তরাল, এই কেসগুলো দেবে, এত ডিপলি দিবে না, ঠিক আছে। সো এইগুলা নিয়ে এত পেন খাওয়ার কোনো কিছুই নেই। দেন আসি উপবৃত্তের, উপবৃত্তের আসলে যে জিনিসটা বল, এই যেমন ক্ষুদ্রাক্ষের দৈর্ঘ্য কত, তারপরে একটা পরাবৃত্তের উৎকেন্দ্রিকতা এত বিন্দু দিয়ে দেয়, উৎকেন্দ্রিকতা কত, এই ম্যাথটা দেখতে পারো। আর উপকেন্দ্রের স্থানাঙ্ক দেখতে পারো, এই ম্যাথ। দেন জিএসটি যেটা আইছে, নিয়ামক রেখা দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, এটা দেখতে পারো জিএসটির। তারপরে এই যে উপকেন্দ্রের স্থানাঙ্ক, ক্ষেত্রফল, আমরা ক্ষেত্রফল সংক্রান্ত আমরা দেখতে পারি। তারপরে উৎকেন্দ্রিকতা তো একবার আমি দাগিয়ে দিচ্ছি, তো একটা বারবার রিপিট করার কোনো দরকার নেই। ওকে, উপবৃত্তটির উৎকেন্দ্রিকতা কত পারবো আমরা। এখন আসি আমরা অধিবৃত্ত। অধিবৃত্তে আরেকটা টার্ম রয়েছে অসীম তট আর কি, এই অসীম তটটা দেখতে পারো। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, তারপরে অধিবৃত্তের উৎকেন্দ্রিকতা দেখবা, অধিবৃত্তের উৎকেন্দ্রিকতা দেখবা। তারপরে যে জিনিসটা দেখতে পারো অধিবৃত্তের দ্বিঘাক্ষের সমীকরণ, অধিবৃত্তের দ্বিঘাক্ষের সমীকরণ, আর অধিবৃত্তের অসীম তটের সমীকরণ। এইটা দেখলেই মোর দেন এনাফ। তাইলে আমাদের আর স্পর্শক ছেদক লাগবে না। তবুও যদি আমরা একটা দাগিয়ে দিই, যেমন এইটা দেখতে পারো স্পর্শ করছে কিনা, ঠিক আছে, এইটা। তো প্রচন্ড চাপে হীরার সৃষ্টি হয় এবং ধৈর্য ধরো, সুন্দর দিন কাছে, এটা তোমাদের জন্য এখন 100% প্রযোজ্য। যে তোমরা এখন প্রচন্ড, তুমি আছো চাপে, আছো প্রেসারে আছো, তাহলে প্রচন্ড প্রেসারে থাকলেই কিন্তু তোমরা কয়লা থেকে হীরা হইতে পারবা। এবং সব সময় আমি বলি, একটা জিনিস বলি, কখনো অধৈর্য হতে হবে না, মানে হওয়া যাবে না আর কি। আমি অলওয়েজ চিল থাকার চেষ্টা করি, কারণ জীবন খুব ক্ষণিকের। সৃষ্টিকর্তা এই জীবনটা আমাদের দিছেন, জীবনটা আমাদের এনজয় করা উচিত, উনার নামে উৎসর্গ করা উচিত। কিন্তু আমরা যদি এই যে মানসিক ট্রমার মধ্যে থেকে জীবনটাকে যদি অতিষ্ঠ করে ফেলি, জীবনের সৌন্দর্য পাইব না। সৃষ্টিকর্তার এই পৃথিবী সুন্দর, এই সুন্দর পৃথিবী সৃষ্টিকর্তার সৃষ্টি আমাদের সকলের উপভোগ করা উচিত। কখনোই অন্যায় কোনো কিছু করা উচিত না। যতটুকু আমরা উপভোগ করতে পারবো ঠিক ততটুকুই করা উচিত। আর সব সময় চিন্তামগ্ন থাকা উচিত না। চিন্তাই আমাদের জীবনটাকে সব থেকে বেশি ক্ষতি করে আর কি। ঠিক আছে, চিন্তা, লোভ, লালসা, এই জিনিসটা আমাদের সব থেকে বেশি ক্ষতি করে। তো এই জিনিসটা একটু মাথায় রাখবা। যদিও আমি জানি যে তোমরা এর থেকেও ভালো মোটিভেশন, ভালো গাইড পাচ্ছ, তবুও আর কি আমার এখন এইখানে তোমাদের কিছু বলার উচিত বলে মনে হইলো, তাই আমি বললাম। এখন আসি বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন ও ত্রিকোণমিতিক সমীকরণ। এখান থেকে খুব বেশি ম্যাথ আসবে এমনটা না, তবুও আমি কয়েকটা দাগিয়ে দেই এইখানে। যে এইখানে এখন, এখানে ফর্মুলা পারলে কিন্তু পারবা, এই যে এই ম্যাথগুলা, এই ম্যাথগুলা যদি তুমি ক্যালকুলেটরে করো ভাই তোমার ভুল হবে। তুমি হ্যান্ড ক্যালকুলেশন করে করতে হবে, বুঝতে পারছি, ফর্মুলা ওয়াইজ তোমার করতে হবে। তারপরে এই যে সাইন কস টেন কট, এই দেখো এখানে একটা জিনিস বলে দিছে, সহ অনুপাত। সহ অনুপাত বলতে আমি যে জিনিসটা বুঝি, তুমি যদি সাইনকে অন্তরীকরণ করো তাহলে কস, বা কসকে অন্তরীকরণ করলে সাইন পাচ্ছ। আবার টেনকে টেন এবং কট, তাদের যে জিনিসপত্র আছে, এই যে জিনিসগুলো যদি থাকে প্রথম এবং শেষে এবং মধ্যখানে যদি, মধ্যের দুইটা যদি পরস্পর সহানুপাত এবং প্রথম এবং শেষেরটা যদি পরস্পর সহানুপাত হয়, তাহলে রেজাল্টটা সেম হবে, আদারওয়াইজ সেম হবে না। বুঝতে পারছি, আদারওয়াইজ সেম হবে না। এটা একটু মাথার শর্ট কাজে পড়ো। এই দেখো, এইখানে কিন্তু প্রথমটা আছে কত, সাইন, দ্বিতীয়টা একবারে শেষেরটা আছে টেন, তার মানে তারা সহ অনুপাত না, তার মানে এই রেজাল্টটা সেম হবে না। এটাই পড়বা, এইটা তোমার আসতে পারে আর কি। এগ্রি 20 21, এগ্রি 20 21-এর জিনিস, ঠিক আছে। তারপরে এই যেন এইটা,
তারপরে যে বেসিক যে ফর্মুলাগুলো আছে এই ফর্মুলাগুলো একটু দেখবা বিপরীত ত্রিকোণমিতি। বিপরীত ত্রিকোণমিতি থেকে বেশিরভাগ আসে ফর্মুলা বেস, আসলে বেশিরভাগ ফর্মুলা বেস আসবে। তারপরে এইভাবে কন্ডিশন দিয়ে বলতে পারে থিটার মান কত। তোমাকে এন তম যে এইভাবে বলবে না, থিটার মান এইভাবে কন্ডিশন দিয়েই বলার সম্ভাবনা সব থেকে বেশি। এই যে এত ব্যবধিতে তোমার মান কত। তো মোটামুটি এতটুকুই তোমার বিপরীত ত্রিকোণমিতির বলা যায়। আর বিপরীত ত্রিকোণমিতি আছে বললে কোনো কিছু আমার মনে হয় না আর কি। যে বিপরীত ত্রিকোণমিতির এতটুকুই আছে, এতটুকুই করলে মোর দেন এনাফ। এখন আসে আমাদের স্থিতিবিদ্যা। স্থিতিবিদ্যা, তো স্থিতিবিদ্যা ওয়ান কাইন্ড অফ তোমার ভেক্টর, ওয়ান কাইন্ডস অফ ভেক্টর আর নিউটনের বলবিদ্যার সমন্বয় আমরা জানি। তো স্থিতিবিদ্যাত কোন কোন জিনিস পড়তে পারি বা কোন কোন জিনিস ইম্পর্টেন্ট সেটা আমি যদি দাগিয়ে দিই, সেটা হলো মোটামুটি ভেক্টরের কনসেপ্ট দিয়ে করতে পারবা। যেমন এইটা 3 নং ম্যাথ, এবং এইখান থেকে কিন্তু একটা কিংবা দুইটা ম্যাথ আসবে, বা দুই আসবেই। ঠিক আছে, একটা বল 6 নং, একটা বল আর একটা বলের লব্ধি হইলে দেন হলো √3 দুইটি সমান বল। এই যে এটা কিন্তু আমি গত ফিজিক্স ক্লাসেই তোমাদের বলছি যে √3 এককের দুইটি বল 120 ডিগ্রি কোণে, তাহলে লব্ধির মান কত? তাহলে লব্ধির মান কত হবে? √3 হবে, লব্ধির মান হবে √3। এটা ম্যাথ করতেই হয় না। ঠিক আছে, এইটা ম্যাথ করারই কোনো প্রয়োজন নেই। 120 ডিগ্রি কোণে ইয়ে, এই যেমন √7, লব্ধির মান কত। তারপরে আমরা যদি দেখি আমাদের এইটা দেবা, যে একটা 3 গুণ যদি তুমি বৃদ্ধি করো তাইলে লব্ধির মান কত হবে, 4 গুণ বৃদ্ধি হলে লব্ধির মান কত হবে, এই ধরনের কেস এই ম্যাথটা দেখলেই হবে। তারপরে দুইটি সমান গুণফল এবং, আচ্ছা, তারপরে হইলো 6, 6 দেখবা, 6 দেখলা। তারপরে হইলো আমাদের দুইটি বল, এত ক্ষুদ্রতর বলটি অত হলো বৃহত্তর বলের মান কত, সেটা হলো 50। দেখা যাচ্ছে লব্ধির দিকও পরিবর্তিত রাখলে আর কি, এফ এবং এফ মানে এই যে জিএসটির যে ম্যাথটা আছে এইটা। তারপরে হলো ডিউর যে ম্যাথটা আছে, ডিউ তোমার 13-14 যে ম্যাথটা আছে এই ম্যাথটা দেখবা একটু। তারপরে যদি আমরা আসি, তারপরে আমরা কোন ম্যাথটা করতে পারি সেটা আমরা দেখি। তিনটি বল সাম্যাবস্থানে থাকলে একই কোণে, এবং প্রথমটি এই যে 7 নম্বরটা, 7। তারপরে এইটা দেখো, এই ম্যাথটা কিন্তু এত বেশি ম্যাথ করতে হবে না, এটা ইজিলি করা যায়। একটা সমবাহু ত্রিভুজ যদি উল্লেখ করে এবং সমবাহু ত্রিভুজে যদি একই বিন্দুতে বলে তোমার 6, 10, 14, মানে তিনটি বল ক্রিয়া করে, তাহলে লব্ধির মান কত হবে। খুব ইজিলি মনে রাখতে পারো, যদি সমবাহু ত্রিভুজ হয় আর যদি ডিফারেন্সটা, এখানে ডিফারেন্স কত, ডিফারেন্স হলো 4, তাহলে আমাদের হবে ডিফারেন্স, √3। লব্ধির মানটা হবে ডিফারেন্স √3, অর্থাৎ এটা আনসার হবে 4√3। যদি এটা সমবাহু ত্রিভুজ হয় তাহলে এটা হলো 4√3। তো এত বুঝার দরকার নেই, আমরা এইভাবেই করতে পারি, ডিফারেন্স 4√3। আচ্ছা, এখন আসো তিনটা বল যদি সাম্য বিন্দুতে থাকে, মানে সাম্য অবস্থা থাকে, তিনটা বল যদি সাম্যাবস্থা থাকে তাইলে সেটা আমরা কি বলবো, মানে কিভাবে করব তিনটা বলে সাম্যাবস্থা বের করার যে ফর্মুলা। ধরো এই একটা, এই একটা, এই একটা, এখানে তিনটা বল আছে কি সাম্যাবস্থায় আছে, তিনটা বল সাম্যাবস্থায় আছে। তাইলে এখন কিভাবে করতে পারো, ধরো পি, কিউ, আর সাম্যাবস্থা আছে, তাইলে যে জিনিসটা করতে পারো সাম্যাবস্থা থাকতে হলে তাদের লব্ধি কি হতে হবে, এই যে পি কিউ আর এই তিনটা বলের লব্ধি কি হবে, শূন্য হবে। ঠিক আছে না, তিনটা বল যদি সাম্যাবস্থা থাকে তাহলে এই যে তিনটা বলের লব্ধি হবে কি আমাদের শূন্য। তাহলে লব্ধি যদি আমাদের শূন্য হয়, তাইলে ধরো তোমাকে বললো যে পি কিউ এর মধ্যবর্তী কোণ কত, তিনটা বল সাম্যাবস্থা আছে, তাহলে পি কিউ এর মধ্যবর্তী কোণ কত। তাহলে ধরো পি কিউ এর মধ্যবর্তী কোণ বের করবা, তাহলে পি কিউ এর মধ্যবর্তী কোণ আমি ধরে নিলাম থিটা, থিটা না। তাইলে দেখো, তাইলে মধ্যবর্তী কোণ যদি থিটা হয় তাহলে পিকিউ এর তুমি লব্ধি বের করো, তাহলে পিকিউ এর লব্ধি হবে তোমার এইটা, ধরলাম এটাকে আমি ধরলাম পিকিউ আর, পিকিউ এর লব্ধি ধরে নিলাম আমি এস। তাহলে এখন যদি এই কেসটা সাম্যাবস্থা রাখতে চায় তাহলে পিকিউ এর পরিবর্তে তো তুমি এখন এস লিখতে পারো। তাহলে এস এবং আর পরস্পর সমান এবং বিপরীতমুখী হতে হবে, এস এবং আর পরস্পর সমান এবং বিপরীতমুখী হতে হবে, আদারওয়াইজ কি এখানে কিন্তু লব্ধি বা সাম্যাবস্থা থাকবে না। কারণ এস এর মান বা যদি এই কন্ডিশনটা হয় বা এই কন্ডিশনটা যদি হয় তাহলে সাম্যাবস্থা ব্রেকডাউন করবে, তার মানে হতে হবে আর ইজ ইকুয়াল এস। এতটুকু আমরা বুঝতে পারছি। অর্থাৎ তাহলে আমরা বলতে পারি যে তিনটা ভেক্টর যদি সাম্যাবস্থায় থাকে
তাইলে যে কোনো দুইটার মধ্যবর্তী যদি কোণ আমরা বলি, তাইলে আমাদের এখানে যে লব্ধি জিনিসটা হবে অপরটার বিপরীত ভেক্টর, অর্থাৎ আর এর তোমার বিপরীত ভেক্টর। তার মানে এস কে আমরা বলতে পারি না আর এর বিপরীত ভেক্টর। তাইলে আমরা পাইলাম যে তোমার অপরটারে আমরা কি ধরে নেব, লব্ধি ধরে নেব। এখন দেখো লব্ধি কি জন্য ধরে নেব, অ্যাকচুয়ালি লব্ধি ধরবো না, আমরা ধরবো বিপরীত ভেক্টর। এখন আমরা বিপরীত ভেক্টর কনসেপ্টটা জিনিসটা কি, যে ভেক্টরের মান সমান বা দিক বিপরীত তাকেই তো বলা হয় বিপরীত ভেক্টর। কারণ আমরা তো লব্ধি ভেক্টর মানের ফর্মুলাটা অ্যাপ্লাই করবো। তাইলে এখন দেখো তোমাকে বলছে কি, এই ম্যাথটাতে যদি দেখি 1 1 √2, এখানে বলছে যে এস কে তোমার ডিনোটেড করা হয়েছে 1 দ্বারা, টি কে ডিনোটেড করা হয়েছে তোমার 1 দ্বারা, এবং ইউ এর ভ্যালু হইলো তোমার √2। এখন বলছে টি ও ইউ এর তোমার অন্তর্ভুক্ত কোণের মান কত, টি এবং ইউ এর অন্তর্ভুক্ত কোণের মান কত। তাহলে টি এবং ইউ এর অন্তর্ভুক্ত কোণ বের করবা, তাইলে এস কে তুমি ধরে নেবা কি টি এবং ইউ এর লব্ধির বিপরীত ভেক্টর। তাহলে লব্ধির বিপরীত ভেক্টর হলে মান তো সেম থাকবে। তাহলে আমরা ফর্মুলা জানি কি, আর ইজ ইকুয়াল √পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq কস সামথিং কস থিটা। তাহলে তুমি তো এই থিটাটা বের করবা। তাহলে এখানে তো তুমি কি নিচ্ছ, লব্ধির মানটা নিচ্ছ না। তাহলে তোমার 1 ইজ ইকুয়াল 1 স্কোয়ার প্লাস 2 প্লাস তোমার এখানে আসবে কত 2 √2 কস সামথিং। তাহলে এই ক্যালকুলেশন করলে কিন্তু তোমার আনসারটা চলে আসবে। তো বুঝাইতে পারছি যে তিনটা বল যদি সাম্যাবস্থা থাকে, তাহলে আমরা এই কনসেপ্টটা অ্যাপ্লাই করে কিন্তু আমরা এই মধ্যবর্তী কোণটা বের করতে পারবো। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। যারা পেইডে ছিলা, তোমরা পরীক্ষা দিছো, এই ধরনের কেসের অনেক প্রবলেম তোমরা ফেস করছো। তো তোমাদের এই প্রবলেমের সলিউশনটা এখন আমি খুব সুন্দর করে আশা করি এক্সপ্লেন করে বুঝাইতে পারছি। শেষ সময় তোমরা এই ম্যাথটা দেখে নিতে পারো। ওকে, তাইলে এই গেল আমাদের সমতলীয় গতির ক্ষেত্রে বা এই যে মধ্যবর্তী কোণ হতো। এখন আমরা ইনিমিনি চিনিতেই পেরে যাব, ইনিমিনি চিনিতেই পেরে যাব। তোমরা যদি এত এ যাবৎকাল দেখে থাকো, অর্থাৎ এখন হচ্ছে যারা ম্যারাথন ক্লাস বলছো আর কি, এখন হচ্ছে 1 ঘন্টা 24 মিনিট 31 সেকেন্ড লাইক দ্যাট, এইরকম একটা কিছু আমার জুমের মধ্যে এই জিনিসটাই দেখাচ্ছে আর কি। হয়তো বা এডিট করলে আরো কিছু কমবে। তোমরা যদি এতটুকু দেখে থাকো, তাহলে তোমাদের কাছে রিকোয়েস্ট, দেখি তোমরা এতটুকু দেখছো কিনা। সবাই একটু কমেন্ট করবা, যারা যারা যাবৎকাল আসছো তোমরা কমেন্ট করবা, ভাই ইনি মিনি চিনিতেই বুঝে গেলাম, ইনি মিনি চিনিতে বুঝে গেলাম, ইনি মিনি চিনিতে বুঝে গেলাম, ইনি মিনি চিনিতে বুঝে গেলাম। যদি তোমরা এ যাবৎকাল দেখে থাকো, তাইলে এই কমেন্টটা করবা যে ইনি মিনি চিনিতে বুঝে গেলাম। দেখি তোমরা কতটুকু দেখছো, তোমরা কতটুকু ম্যারাথন ক্লাস প্রেমী, আমি একটু যাচাই করে নিলাম তোমাদের এই টাস্কটা দিয়ে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমাদের দেখতে পারি অনুপাত, বলের ভ্রামক, এইগুলা লাগবে না। আচ্ছা, তো এইখান থেকে এই জিনিসটা দেখতে পারো 42। ওকে, তারপরে আমাদের যদি কেউ অবচেতন একই চিন্তা ভাবনা করে, একদিন তা সত্য নেই। আচ্ছা, তো আমাদের সমতলে গেল আমাদের যে ইয়েটার কথা, সেটা গেল। এখন আসলে আমাদের সমতলে বস্তুকণার গতি, অর্থাৎ আমাদের শর্ট সিলেবাসের লাস্ট অধ্যায় হায়ার ম্যাথের উফলি। তো আমাদের হায়ার ম্যাথ ম্যারাথন ক্লাসটাও শেষ হয়ে যাবে। দেন রইলো আমাদের কেমিস্ট্রি। কেমিস্ট্রি তো আগামীকাল দিয়ে দেবো চ্যানেলে, তো তোমরা দেখে নিতে পারো, ঠিক আছে। আর এটার পিডিএফ কিন্তু ফার্স্ট কমেন্টে এই লিঙ্কটা থাকবে, পিডিএফটা দাগারও থাকবে না। তোমরা ক্লাসটা দেখে কাইন্ডলি, যাদেরকে হার্ড কপি আছে তারা তো দেখে দেখে নোট করে মানে মার্ক করে নিলে, আর যাদের সফট কপি আছে তোমরা একটু ডাউনলোড করে একটু দেখে জাস্ট মার্কটা করতে পারো, সমস্যা নেই। তাহলে দেখি আমরা, এখন আমরা সমতল বস্তুকণার গতি থেকে কি করতে পারি। এটা জাস্ট ওয়ান কাইন্ডস অফ গতিবিদ্যাও তুমি বলতে পারো, যেমন এইটা লব্ধির মান কত, এটাও ভেক্টরের একটা অংশ, ভেক্টর গতিবিদ্যার রিমিক্স বলতে পারো এইটা। তারপরে বেগের উপাংশ, আমরা এইগুলা ভেক্টরেই পড়ছি, অনেক বেশি পড়ছি। সো এইখানে এত বেশি আমাদের তো আলোচনা করার কোনো কিছুই নেই। দেন এইটা দেখতে পারো, এই ম্যাথটা। দেন হইলো এই ধরনের কেস মেবি আসছিল সেকেন্ড প্রিভিয়াসে আসছিল, যেন 135 ডিগ্রি, ঠিক আছে 135, এই প্রশ্নটাই তো আসছিল 23-24-এ, এই প্রশ্নটাই আসছিল। আরে প্রিভিয়াস রিপিট করলো সেক। তারপরে হইলো এক, তারপরে হইলো এই যে চারটা দেখবা, চার দেখলা। বাঘ হরিণ, এইটাও আসছিল কোন একটা জিএসটির এই ম্যাথটা দেখবা, জিএসটির এই ম্যাথটা দেখলা।
তারপরে আমরা যদি আসি বুলেট এবং তক্তা, এটা কিন্তু ওই যে আমি কিন্তু তোমাদের ইয়েতেও বলে দিয়েছিলাম, এটা প্রিভিয়াসেও আসছে, প্লাস ফিজিক্সও আমি বলে দিয়েছিলাম, এখানে মেবি আসলে 2/3 অংশ আর কি, বুলেটটি আর কত অংশ প্রবেশ করবে এইটা। দেন আমাদের উলম্ব গতির ক্ষেত্রে গতিবিদ্যার প্রাসের যে, এখান থেকেও একটা আসছিল প্রিভিয়াসে, সর্বোচ্চ উচ্চতার যে ফর্মুলাটা, এই ফর্মুলাটা দেখবা। দেন ঊর্ধ্বগামী এই বিমানটা দেখবা, যে ঊর্ধ্বগামী বেলুনের ক্ষেত্রে। দেন কূপের এই গভীরতার এইটা দেখবা। দেন শব্দ শোনার ক্ষেত্রে এই জিনিসটা দেখতে পারো। আচ্ছা, প্রাসের গতির ক্ষেত্রে আসি যদি, অনুভূমিক ভ্রমণ কাল কত প্রাসের, প্রক্ষেপণ কোণ 4 গুণ হলে এইটা, জ্যেষ্ঠিত আসছে, এগ্রিত আসছে, ইম্পর্টেন্ট এইটা, এটাকে তাইলে আমি স্টার দিয়ে দিলাম, ইম্পর্টেন্ট আছে। দেন হইলো এইটা, এইটা কিন্তু সেকের প্রিভিয়াসে আসছে, সেক 23-24 প্রশ্ন এইটা, সেক 23-24 প্রশ্ন। তারপরে হইলো এইটা দেখবা তুমি, এটা দেখলা। তারপরে এটা ডিরেক্ট ফর্মুলাটা, সূত্রটা মুখস্থ রাখবা, সূত্র মুখস্থ রাখলা। এবং শেষ, এবং উদ্ভাসের শেষ মোটিভেশন যেটা ছিল সেটা হলো, জীবনে কি ঘটে সেটা গুরুত্বপূর্ণ নয়, বরং তুমি সেখানে থেকে কি শিখেছো এবং কিভাবে মনে রেখেছো সেটাই মুখ্য বিষয়। তো এই হইলো আর কি তোমার ওভারঅল, আমরা যে ফিজি সরি হায়ার ম্যাথ, অর্থাৎ তোমাদের ম্যারাথন ক্লাস যাকে তোমরা বলো আর কি, তোমাদের সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে আসতে পারে এইরকম ম্যারাথন ক্লাসের হায়ার ম্যাথ পর্বটা শেষ হইলো, অলরেডি ফিজিক্স পর্বটা শেষ। আর আগামীকাল আমি চেষ্টা করব দুপুরের মধ্যে বা সন্ধ্যার মধ্যে তোমাদের কেমিস্ট্রি পার্টটুকু শেষ করে দেওয়ার। তাহলে এই অংশটুকু যদি এখন তোমরা জাস্ট এই অংশগুলা বা এই প্রবলেমগুলো তোমরা যদি এখন জাস্ট শেষ ভিউ বা লাস্ট ভিউ তোমরা দেখে যাও, তাহলে হোপফুলি সেকেন্ড ক্ষেত্রে তোমরা একটা কাটে গুড ফিগার করতে পারো। পরিশেষে সকল কিছুই সৃষ্টিকর্তার উপর নির্ভরশীল, কারণ প্রশ্ন আমিও জানি না, প্রশ্ন তুমিও জানো না। এই প্রশ্নগুলো অনেকবার আসছে, বা এই প্রশ্নগুলো অ্যানালাইসিস করে আমার কাছে মনে হয়েছে যে এই প্রশ্নগুলো বা প্রবলেমগুলো আসতে পারে এই ধাঁচের বা এই টাইপের। আর আরো তো তোমরা তো অনেকবারই প্রবলেমগুলো সলভ করছো, তো এইগুলো ছাড়াও তো বাকি যে নলেজগুলো, এই নলেজগুলো আছে। তোমরা ওই পরীক্ষার যে 1.5 ঘন্টা যে সময়টা, ওই সময়টাতে তোমাদের সব নলেজ অ্যাপ্লাই করার মোক্ষম সময়। তো হোপফুলি তোমরা ভালো করেই পড়াশোনা করো, ভালো করে প্রস্তুতি নাও, সুস্থ থাকো এবং দুশ্চিন্তা মুক্ত থাকো। পরিশেষে তোমাদের সেকের যাত্রাটা শুভ হোক, সেকের পরীক্ষাটাও ভালো হোক, এই প্রার্থনা করে আজকের ক্লাসটা এখানে শেষ করলাম।